স্টারডমের যে পৃথিবীটা, এটা কি একটু এক্সট্রিম জায়গায় চলে গেছে না? রোহিত শর্মা গাভাস্কারের নামে বোর্ডকে বলছে। নিজেরা স্বশাসিত এক একটা রাজ্যের নৃপতি হয়ে গেছে, যে রাজ্যে মিডিয়া ব্যবস্থাটাও রয়েছে। আমি যখন আনন্দবাজার ছাড়ি, আমার এখনো মনে আছে রাত্রি 10টার সময় আমার একটা ফোন এলো, আমি তখন ব্যাগ গুছিয়ে বেরোবো, তুই কপিল দেব। অত রাত্রিরে কপিল দেব ইজ ভেরি সারপ্রাইজ। এবার বিদ্যা বালান নিজে আমার একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আমি জানি না লোকে কেন আমাদের অন্য বিষয় নিয়ে প্রশ্ন করে। সেই বিদ্যা বালান রোহিত শর্মা নিয়ে পোস্ট করলেন। একটা বাচ্চা ফুটফুটে ছেলে তাকে বলছে যে ইন্ডিয়া ম্যাচ না খেলে যে টাকাটা পেয়েছে সেটা বাড়ির কোন সিন্ধুকে লুকিয়ে রেখেছে। এবার আমি যদি এই ঘটনাটা লিখি, কোনো মিথ্যে ঘটনা কি এর চেয়ে জীবন্ত হতে পারে? ইমরান খান আগে ছিলাম না ফ্যান বয়, কিন্তু আলাপ হওয়ার পর আই ওয়াজ লিটারালি মেসমারাইজড। আমার তো মনে হয় মেসি এবং পেলের মধ্যে বিশ্বসেরা ডিসাইডেড হওয়া উচিত। কিন্তু ব্যক্তিগতভাবে তুমি যদি বলো আমার সবচেয়ে আবেগঘন অভিজ্ঞতা কি, দ্যাট ইজ ডিয়েগো মারাদোনা। কোনো কিছু কোনো তুলনাই চলে না। একটা ছেলের ফোন ইনভেরিয়েবলি আমার কাছে আসতো, একটা বাঙালি ছেলে। আপনি একটা সৌরভ গাঙ্গুলিকে নিয়ে একটা লাইন লিখেছিলেন যেটা আমার জীবন বদলে দিয়েছে, তাই আমি কৃতজ্ঞ। যে তোমার চাকরিতে যদি কোনো সমস্যাই না থাকে তাহলে সেটা কোনো চাকরি নেই। এই চেঞ্জিং টাইমকে একজন সাংবাদিক কিভাবে কাউন্টার করবে? খুব ডিফিকাল্ট। আজকের সাক্ষাৎকারে আমি কিছুটা বিহ্বল। মানুষের ছোটবেলার নায়ক যদি তার সামনে থাকে তখন কিছুটা বিহ্বল তো লাগেই। আসলে আমাদের প্রজন্ম অনেক সময়, বিশেষত ভারতের খেলার পরের দিন, পেপারটা পড়া শুরু করতাম পিছনের পাতা থেকে। তারপর সেই লেখার গুরুত্ব এত বাড়তে লাগলো, সেই লেখার জনপ্রিয়তাই তাকে পৌঁছে দিল হয়তো ফার্স্ট পেজে কিছুটা থাকতো, বাকিটা পাঁচের পাতায়। হ্যাঁ, আমাদের ছোটবেলায় ক্রীড়ার সাথে পরিচয় করিয়ে দিয়েছেন যে শব্দের জাদুকর, যে শব্দের জাদুকর নিরন্তর খেটে চলেছেন তার শব্দ নিয়ে নতুনতর সাহিত্যিক উন্মেষে। অডিও ভিজুয়াল পৃথিবীতে যার অবদান আমরা কেউ কোনোদিন ভুলব না, সেই গৌতম ভট্টাচার্য, দ্য লেজেন্ড হিমসেলফ, ইজ প্রেজেন্ট। সহজ কথায় স্বাগত গৌতম দা। অনেক ধন্যবাদ রাহুল। কিন্তু আমার তো প্রশ্ন করা অভ্যেস, তাই প্রথমে একটা প্রশ্ন করি যে সহজ কথাটা কি সহজ? তোমার ছেলে সেখান থেকে সহজ? একদমই সেটা, এবং আমাদের উদ্দেশ্য প্রশ্নগুলোকে সহজ রাখা। এবং সেই আর মানুষ যখন সহজ কথা বলে, সহজভাবে কথা বলে, তখন সে ভিতরের অনেক কথা বলে যেগুলো সে তার জটিলতার আবরণে বলতে পারে না। সেই বিশ্বাস থেকেই এই অনুষ্ঠানের শুরু। তো দ্বিতীয় প্রশ্ন, আমি তোমাকে প্রশ্ন করবো, তুমি ভাবছো আমার ইন্টারভিউ করবো, আমি প্রশ্ন করতে তাতি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সাধারণত টক শো আমি দেখি যে শুরু হয় একটা পাওয়ার প্লে মোডে, প্রথমে চয়ে, তোমারটা খুব ক্লাসিক্যাল মোডে, মানে জাস্ট আস্তে আস্তে আস্তে। এটা কি খুব সচেতন ভাবে করা? হ্যাঁ, কারণ সেন্সেশনালাইজ না করার চেষ্টা। এবং আমার মনে হয় যে আমার শোতে যিনি আসছেন তিনি তার জীবনের অমূল্য 1-1.5 ঘন্টা 2 ঘন্টা দিতে আসছেন। দ্য লিস্ট আই ক্যান ডু ইজ বি রেসপন্সিবল এবং তার প্রতি রেসপেক্টফুল। এবং আমার ওই পুরনো ধরনের পঙ্কজ সাহা, শাশ্বতী দি, চৈতালি দি, আমিন সায়ানি, দূরদর্শনের পুরনো সম্মান দিয়ে অতিথিদের যে টক শো এর ধরন, সেটাই পছন্দ আমার। তোমার শো দেখতে গিয়ে আমার একটা ঋতুপর্ণ ঘোষের কথা মনে হচ্ছিল। ঋতুপর্ণ প্রথমে মেকআপ রুমে যাকে ইন্টারভিউ করছে তাকে নিয়ে যেত, নিয়ে গিয়ে বলতো যে তোর কি কি প্রশ্নে অস্বস্তি বলতো, আমি তাহলে সেগুলো করবো না। তো সে বলে দিল। তো আমি একদিন ওই একই সময় ইটিভিতে এবং ঋতুপর্ণ শুট করতো, আমি সাফ কথা শুট করতাম। আমি তখন ঋতুকে বললাম, তুই তো বাজার খারাপ করে দিবি রে, তুই যদি, আর আমার তো কাজই হচ্ছে সবচেয়ে অস্বস্তিকর প্রশ্নগুলো করা। এবার তুই যদি গিয়ে প্রতিদিন গিয়ে বলিস যে কি কি প্রশ্ন করবি না, তাহলে ওরা খুব খুশি হয়ে যায়, আর ওরা একদমই এই গ্ল্যাক্সো বেবিটা বন্ধ কর না। তখন বললো না, গ্ল্যাক্সো বেবি না রে, ঠিক তুমি যেটা বললে এটাতে ওরা অনেক কথা বলে যেটা তোর সাথে বলবে। হ্যাঁ, এটা আমার মনে হয়। আর সাংবাদিকের যে স্বাধীনতা আছে, আমার মনে হয় আমার সেই স্বাধীনতাটাও নেই। কারণ পেশাগতভাবে তো আমি সাংবাদিক নই, ফলে আমাকে
যদি একজন অভিনেতা আসে, হুম, সে সাজঘরে এমন অনেক কথা শেয়ার করে যে সেটা কোথাও করবে না। তো আমার দায়িত্বের মধ্যে পড়ে সেই প্রশ্নগুলো তাকে কখনো না করা, কারণ আমি ব্যক্তিগত স্তরে তাকে চিনি। যাকে আমার কথা তো হলো, শোয়ের কথাও হলো। তোমার সাংবাদিকতা আসা এবং গাভাস্কারের রিটায়ারমেন্টের একটা সমাপতন কি ছিল? না, ছিল না। গাভাস্কার রিটায়ারমেন্ট অনেক আগে থেকে আমি সাংবাদিকতা এসেছি। আমার প্রবলেম ছিল যে আমি গাভাস্কারের অ্যাকচুয়ালি ফ্যান বয় ছিলাম। এবার প্রবলেম কেন? যখন তুমি সাংবাদিকের চোখ দিয়ে তাকে দেখবে, তখন এমন কিছু অনেক কিছু ঘটবে যেখানে তোমার মনে হবে তাকে ক্রিটিসাইজ করা উচিত। তখন তোমার মধ্যে একটা দ্বৈত সত্তার সংঘাত হবে। একটা হচ্ছে ফ্যান বয় সত্তা, একটা হচ্ছে তুমি যেটা দেখছো সেই সত্তাটা। একটা সত্তাটা তুমি ব্যাগেজ হিসেবে নিয়ে এসছো, আর একটা সত্তাটা যেটা তুমি তোমার চক্ষু কর্ণ দিয়ে দেখতে পাচ্ছ, বুঝতে পারছো। তখন তুমি কোনটাকে গুরুত্ব দেবে? আমাদের বন্ধুদের একটা গ্রুপ ছিল, সানি, ওই ফ্যান ক্লাব গ্রুপ টাইপের। তো আমি শ্রীলঙ্কায় একটা ম্যাচে, আমার জীবনে বোধহয় সেকেন্ড টেস্ট ম্যাচ, গাভাস্কার স্লো খেলেছেন, খুব ক্রিটিসাইজ করেছিলাম। তাতে ওরা বন্ধুরা বলেছিল যে এটা কি করলি, মানে এটা তো পাপ, এটা কি করে করতে পারলি, ব্লাসফেমি। তুই কি ক্রিকেট খেলেছিস যেটা করলি। এবার ওরা যেটা বলছিল আমি বুঝতে পারছি যে আমাদের মধ্যে কেউ গিয়ে ওটা করলে আমিও তাকে একই কথা বলতাম যে তুই কি ক্রিকেট খেলছিস, গাভাস্কার ক্রিটিসাইজ করছিস। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে এটা করতে হয়, করতে হয়েছে। আর আরো অসুবিধে ছিল, আমি যাদের হয়ে লিখতাম, সে আনন্দবাজার গোষ্ঠীর সঙ্গে তখন গাভাস্কারের সম্পর্ক পুরো বিচ্ছিন্ন শুধু হয়নি, আদায় কাজ কলা। আদায় কাজকলায়। সো এক্সপেক্ট করা হতো যে আমি গাভাস্কারের বিরুদ্ধে লিখবো, কারণ এন্টায়ার ট্রেন্ডটাই সেদিকে ছিল। বিজেপি তৃণমূল খুব খুব সিম্পল, এর মাঝামাঝি কিছু ছিল না। তো আমার খুব প্রবলেম হতো দুজনকে নিয়ে। একটা হচ্ছে সুরজিৎ সেনগুপ্ত, তার সঙ্গে এদের সম্পর্ক খারাপ ছিল, আর গাভাস্কার। আমি এদের দুজনেরই অন্তহীন ফ্যান। সো একবার এরম হলো যে সুনীল গাভাস্কার আমার ডেকে বললেন, টেল মি, এভরি টাইম ইউ রাইট এগেনস্ট মি, হাউ মাচ ডু ইউ গেট, হোয়াট ইজ দ্য ইনক্রিমেন্ট, আই এম জাস্ট কিউরিয়াস টু নো। আমি বললাম যে না হানি ভাই, সেটা কিছু নয়। বললো না, আমি আই কিপ অন হিয়ারিং দ্যাট ইউ রাইট থিংস এগেনস্ট মি, যেগুলো সবটা সত্যি নয়। অনেকটা কলকাতা থেকে বানিয়ে বলা হতো, অনুবাদ করে বলা হতো। তখন তো একটা প্রবলেম ছিল, তখন তো ইন্টারনেটের যুগ ছিল না, যে যা ইচ্ছে অনুবাদ করে দিত, পৌঁছে দিত। আর তুমি জানো এত স্টারের সঙ্গে তুমি ডিল করেছো, তুমি নিজে একজন স্টার। বেশিরভাগ স্টার মানে কানে কান শুনে, পাতলা হয়। কান পাতলা হয়। তাদের যদি তুমি গিয়ে বলো যে এই রাহুল, এ না অমুকে তোমার নামে এটা বলছিল, আমি যদি বলি প্রশংসা করেছিল, তুমি বলবে ও আচ্ছা আচ্ছা প্রশংসা করেছিল, অত এই গালাগাল করেছি, সঙ্গে সঙ্গে তোমার কানটা খারাপ হয়ে যাবে। এবার সেটা সত্যি মিথ্যে এগুলো কে জাজ করবে? সো এইটা আমার একটা প্রবলেম ছিল। সুরজিৎ সেনগুপ্ত বেলায় সেই সমস্যা ছিল না, কারণ উনি তো বাংলা লস্ট ইন পড়তে পারতেন। ট্রান্সলেশনটা হচ্ছে না। হতো না। সেরকম প্রচুরবার হয়েছে যে গাভাস্কার 92-এর দাঙ্গার সময় ব্যালকনিতে দাঁড়িয়েছিলেন ওর বাড়ির। এই সময় দেখেন যে একটি ছেলেকে বাকিরা মারতে আসছে, তো ওই সঙ্গে সঙ্গে ব্যালকনিতে নিচে নেমে আসেন, এবং তখন তিনি শোনেন যে এই ছেলেটা মুসলিম বলে ওকে বাকিরা মানে প্রায় প্রাণে মেরে ফেলবে। সেই সময় তাকে টানতে টানতে গাভাস্কার নিজের বাড়িতে এনে আশ্রয় দেন। আমি ঘটনাটা শুনে এটাই লিখি। বাট গাভাস্কারকে অনুবাদ করে বলা হয় যে জানলা দিয়ে যখন উনি ঘটনাটা দেখেন, তখন উনি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। ঠিক আলাদা। এবার ছি, বাই ছি, দ্য ছি, ছি। টাইম আমি ট্রান্সলেট করে ওনাকে অ্যাকচুয়ালি আমি কি লিখেছি পাঠালাম, সেটা পাঠাতে পাঠাতে ধরো 3টে টেস্ট ম্যাচ চলে গেল, আবার যখন দেখালো ততক্ষণে তো এই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। সেরকম প্রচুর হয়েছে। বাট আমার একটাই প্লাস পয়েন্ট হয়তো, যে আমি যেহেতু একটা স্পোর্টসের ব্যাকগ্রাউন্ড থেকে এসেছিলাম, খেলাধুলো ব্যাকগ্রাউন্ড থেকে, সো আমি জানতাম যে খেলার মাঠে সংঘর্ষ হয়, তুমি হারো, জেতো, সবকিছু হয়। তুমি একবার হারবে, আবার তুমি উঠে দাঁড়াবে, আবার নতুন করে বোর্ড লেখা হবে, নাথিং ইজ পার্মানেন্ট। এই উম, কথা থেকে একটা প্রশ্ন উঠে আসছে, তাহলে কি ক্রীড়া সাংবাদিকদের পৃথিবীটা খুব মার্কি, একটু ক্রীড়া রেষারেষি? সাংবাদিকদের পৃথিবীটা খুব মার্কি, ক্রীড়া এবং বিনোদন সাংবাদিকদের। তার কারণ তুমি হচ্ছে তো দুটোই করেছো। দুটোই। কারণ রাজনৈতিক লোকরা গালাগাল খেতে অনেক অভ্যস্ত। যারা রাজনীতির জগতের লোক, তাদের চামড়া অনেক মোটা হয়, প্লাস তারা রেগুলার বেসে ইন্টারাক্ট করে, এবং তাদের ওই বিশাল অংশের অডিয়েন্সের কাছে আমার ধারণা ওই রকম ভাবে তারা এতটা ভঙ্গুর হয়তো নয়। আমি আমি এক্সেপশনস নিশ্চয়ই প্রচুর আছে, কিন্তু সাধারণভাবে যারা সেকেন্ডলি হচ্ছে যে সাংবাদিকরা এত রাজনৈতিক নেতারা
এত প্যাম্পার্ড নয় বলে আমার ধারণা। তারা খুব পাওয়ারফুল, কিন্তু প্যাম্পার্ড নয়। পাওয়ার আর মাটিতে নেমে মাঠে নেমে মাঠে নেমে কথা বলে, তারা এত প্যাম্পার্ড নয়। স্টাররা খুব প্যাম্পার্ড, হাইলি প্যাম্পার্ড। এদের সবসময় তুমি যদি পজিটিভ ভাইবস না দাও, এক্সেপশনস আর দেয়ার, বাট বেশিরভাগ ক্ষেত্রে এদের মানে আমি কি একটা উদাহরণ দিচ্ছি, যে শারজায় ডিনার হচ্ছে, ইমরান খান প্রায় 12 জনের মধ্যে, তখন সাংবাদিক সবাই একই সঙ্গে লাইনে দাঁড়িয়ে, ইমরান খান দেখলেন যে লম্বা 12-14 জন লাইনে দাঁড়িয়ে আছে। তখন তৌসিফ আহমেদ, পাকিস্তানের অফ স্পিনার, তৌসিফ আমাদের সঙ্গে দাঁড়িয়ে খাচ্ছিল। তখন ইমরান বলেন, তৌসিফ ইতনা লম্বা কিউ হ্যায় ইয়ার। তৌসিফ প্লেটটা ঘাসের উপর রেখে তৌসিফ লাইনে দাঁড়িয়ে পড়লো ক্যাপ্টেনকে খাবার এনে দেয় বলে। হ্যাঁ, এবার যে লোকটা, যার টিমমেটই তাকে প্রায় ঈশ্বরের মতো দেখে, সে তো জার্নালিস্টকে কি করে তুমি যদি দুর্বলই মত, সেখানে যদি তুমি ক্রিটিসাইজ করো, গালাগাল করো, তাকে সত্যি কথাটা বলতে যাও, অনেক সময় প্রবলেম হবে। আমি তাও বলবো, তুলনায় সৌরভকে আমার বেটার লেগেছে এই জায়গাটায়। সৌরভ অনেক ক্ষেত্রে ক্রিটিসিজমটাকে খোলা মনে আমি অ্যাকসেপ্ট করতে দেখেছি। আমি না সেটা বাড়ির বিজনেস ব্যাকগ্রাউন্ডের জন্য কিনা অন্য কেউ, অথবা অন্তত যদি আমি বলি যে হুক শটটা ঠিক করার জন্য তোমার মহেন্দ্র রমনাথকে দরকার, ওর কিন্তু মনে হয়েছে এটা একটু একদম ফেলে দেওয়ার মতো না, এটা আমার ভাবা উচিত, এইটুকু। কিন্তু এটাই যদি তুমি কাউকে বলো, এমন কাউকে বলো, যে এটাই যদি তুমি সচিনকে বলো, আমি জানি না রিয়াকশনটা কেমন হবে। কিন্তু আজকে এই স্টারডামের যে পৃথিবীটা, এটা কি একটু এক্সট্রিম জায়গায় চলে গেছে না? রোহিত শর্মা গাভাস্কারের নামে বোর্ডকে বলছে। তুমি তো গাভাস্কারের ফ্যান বয়, তুমি তো গাভাস্কারের অবদানটা জানো না। বা আমি তোমায় বলছি, তার কারণ হচ্ছে যে এখন এদের গাভাস্কার কপিল দেবের আমলে তারা সব জার্নালিস্টের নাম জানতেন, কে কি কোথায় চাকরি করে কি করে সবাই জানতেন। আমি যখন আনন্দবাজার ছাড়ি, আমার এখনো মনে আছে রাত্রি 10টার সময় আমার একটা ফোন এলো, আমি তখন ব্যাগ গুছিয়ে বেরোবো, তো এই কপিল দেব, অত রাত্রিরে কপিল দেব, ওয়াজ ভেরি সারপ্রাইজ। উনি বললেন, আমি শুনলাম তুমি ছেড়ে দিচ্ছ, কি কারণ কি কিচ্ছু জানতে চাই না, কিন্তু তুমি যেখানেই যাও না কেন, আমার শুভেচ্ছা এবং আমার অ্যাসিস্ট্যান্স তোমার সঙ্গে থাকবে। এইটা বিকজ অফ এ পার্সোনাল রিলেশনশিপ, মাইন্ডেও বিশাল ডিপ রিলেশনশিপ নয়, ফেয়ারলি গুড রিলেশন, বাট নট ভেরি ভেরি ডিপ। মানে আমি যে অর্থে প্রসেনজিৎকে চিনি, সে অর্থে কপিল দেবকে চিনি না। এখনকার সময় সাংবাদিকদের সঙ্গে সেই রিলেশনশিপটা নেই। কারণ হচ্ছে যে এখনকার তারারা মনে করেন, এবং হয়তো রাইটলি মনে করেন, যে তাদের নিজস্ব উৎক্ষেপণ স্টেশন আছে। মিডিয়া নো লঙ্গার দেয়ার উৎক্ষেপণ স্টেশন। একটা জিনিস বুঝতে হবে, গাভাস্কার বা কপিল দেব তার কথা বলার জন্যে, আমাদের ট্রান্সমিট করার জন্য হয়তো আমাদের প্রয়োজন হতো, কি দূরদর্শনের প্রয়োজন হতো, যে এর মাধ্যমে বলছি। বড় জোর গাভাস্কার একটা বই বছরে লিখলেন, তখন তো লিখতেন। এখন তো মাধ্যম নেই, এখন তো মাধ্যম নিজের কাছে। বিরাট কোহলি, আমি শুনেছি একজনকে বলেছেন যে সারা ভারতবর্ষের প্রিন্ট মিডিয়ার স্ট্রেংথ, সার্কুলেশন যোগ করলে যা হবে, আমার শুধু ইনস্টাগ্রামে তার চেয়ে বেশি ফলোয়ার রয়েছে, তো আমার দরকারই নেই। এবং এরকম একটা ইনসিডেন্ট হয়েছে 2015-তে, আজকের বিরাট কোহলি নন। কিন্তু রোহিত শর্মা বলছে গাভাস্কারের না, আমি সম্বন্ধে। এই তো বলছি, এটাই বলছি, আমি উদাহরণটা বলছি। বিরাট কোহলি একজনকে গালাগাল দিয়েছেন, একজন সাংবাদিককে, যে লিখেছিল যে অনুষ্কার তিনি কেন এক ঘরে ছিলেন ইংল্যান্ডে, তখনও বিয়ে হয়নি। এবার সে দিল্লির একজন সাংবাদিক, বিরাট কোহলির শহরের সাংবাদিক, চিৎকার করে, ওয়ার্ল্ড কাপের ম্যাচ চলছে তখন অস্ট্রেলিয়ায়, সে ছেড়ে দাঁড়িয়েছিল, তাকে যা তা গালাগাল করেন। সে ছেলেটা তো পুরো ঘাবড়ে গেছে, হঠাৎ বিরাট কোহলি কি হলো এরকম গালাগালটা। এবার বিরাট কোহলি যখন গালাগাল দিয়ে টিমমেটদের কাছে পৌঁছেছেন, টিমমেটরা বললো, কি করলি? বললো যে আজ দিয়েছি ভালো করে। টিমমেটরা বললো, এ তো সেই লোকটা নয় যে লিখেছে। বললো, সে কি রে? বললো, এর দাঁড়িয়ে আছো তো, এ সেটা নয় তো। তখন বিরাট কোহলি হাত তুলে অ্যাপোলোজাইজ করলেন। আচ্ছা, যে গালাগাল খেয়েছিল তার নাম হচ্ছে সিদ্ধু, আমার এখনো মনে আছে। এবার প্রেস বক্সে এসে সে যখন বলছে যে আইসিসির কাছে আমি চিঠি লিখবো, তখন অন্য লোকটা বলছে যে অরিজিনালি যার গালাগাল খাওয়ার কথা ছিল, যে চিঠি লেখা উচিত তো আমার, কারণ গালাগালটা তো আমায় করতে চেয়েছিল। এই সিচুয়েশন আগেকার দিনে সম্ভবই ছিল না, লোকে জানতো কে কি। রোহিত শর্মারও এখন এত বেশি তার পিয়ার। বাণিজ্যিক চাহিদা, পিয়ার। আজকে রোহিত শর্মাকে নিয়ে মাঝখানে যখন খারাপ হয়, বিদ্যা বালান একটা পোস্ট করলেন। হ্যাঁ, এবার বিদ্যা বালান নিজে আমার একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আমি জানি না লোকে কেন আমাদের অন্য বিষয় নিয়ে প্রশ্ন করে। মানে একজন ইকোনমিস্টকে কি জিজ্ঞেস করা হয় যে এই সিনেমাটা কেমন, আমাকে কেন জিজ্ঞেস করা হয়? বিকজ আমি তো ওই ব্যাপারে স্পেশালাইজেশন নেই। কিন্তু হঠাৎ করে জিজ্ঞেস করে যে মোদিজিকে আপনার কিরম লাগে,
এবারের বাজেট কেমন হয়েছে, আমার যে মানে সিলেবাস বা আমার যে আওতা, সেই পাঠ্যক্রমের বাইরে কেন ফিল্ম স্টারদের প্রশ্ন করা হয় বলুন তো? অন্যদের তো কাউকে হয় না। আপনি তো গিয়ে সালমান রাশদিকে জিজ্ঞেস করেন না যে অমুক জিনিসটা কেমন হয়েছে ভারত। তো আমাদের কেন করা হয়? সেই বিদ্যা বালান রোহিত শর্মা নিয়ে পোস্ট করলেন। আমি তো কোনোদিন রোহিত শর্মার সঙ্গে না কোনো ছবি দেখেছি, না বিদ্যা বালানকে কোনো ক্রিকেট মাঠে দেখেছি, বা ক্রিকেট নিয়ে কোনো কথা বলতে দেখেছি। তার মানে কেউ না কেউ নিশ্চয়ই কোনো একটা ভীষণ ইনফ্লুয়েন্সিয়াল জায়গা থেকে তাকে ধরেছিল যে একটা পোস্ট করে দিন, তাই তিনি পোস্ট করে দিয়েছেন। এখন এখানে এখনকার দিনে এজেন্টদের ম্যানিপুলেশন করাটা এত বেশি টাকা হয়ে, সবচেয়ে বড় কথা তোমায় বুঝতে হবে, আইপিএল এসে এখন একটা দিনহীন ক্রিকেটারও মুকেশ আম্বানির সঙ্গে কথা বলতে পারে, সেও কিন্তু সেই প্রাইভেট জেটে ভ্রমণ করতে পারে। এই সীমারেখাটা কমপ্লিটলি বিলুপ্ত হয়ে গেছে, প্রাক্তন বর্তমান কমপ্লিটলি চলে গেছে, কেউ মানুষ বলেই মনে করছে না। বিকজ এক, তুমি টাকায় সাচ্ছল্য এসে গেছে। দুই, তুমি যে রঙিন দুনিয়াটা সর্বোত্তম সেটা তুমি দেখে ফেলছো, এরপর তুমি কার পরোয়া করবে? দরকারই নেই। কাজেই রোহিত শর্মার এটা আমি একদম অবাক নই। ভবিষ্যতে আরো রোহিত শর্মা, আরো গাভাস্করদের নিয়ে আজকে হয়তো এরম হবে, রোহিত শর্মার বিরুদ্ধে কোনোদিন কেউ তখনকার ইন্ডিয়ান ক্যাপ্টেন যখন রোহিত শর্মা কমেন্ট্রি করে কমপ্লেন করবে। হুম। তুমি দেখছো না, বিরাট কোহলি সৌরভের সঙ্গে হ্যান্ডশেক করতে চাইছিলেন না, সৌরভ টপকে বেরিয়ে গেলেন ওই দিল্লির সঙ্গে যে ম্যাচটা হয়েছিল। এখনো ছবিটা পাওয়া যাবে, যে যেই দেখেছি যে বিরাট কোহলি হাত থেকে করে সৌরভ সঙ্গে সঙ্গে সরে গেছে। কেন ভাবতে পারা যায় যে ম্যাচের শেষে একটা বাধ্যতামূলক হ্যান্ডশেক হবে, সেখানে হ্যান্ডশেক করছিল? তার মানে তারা নিজেদের কোন জায়গায় ভাবছে, এবং তারা হয়তো নিজেরা ওই জায়গায় রয়েছে। মহেন্দ্র সিং ধোনিকে ফোন করে সিলেকশন কমিটির চেয়ারম্যান পায় না, তখন শ্রীনিবাসনকে ফোন করতে হয় সুরেশ রায়নাকে, যে সে আগেকার টরে টক্কার মতো। সুরেশ রায়না গিয়ে ধোনিকে বলে যে এই ধোনি, তো ফোন এসে ফোনটা ধর এবার। তো এইরকম তো ব্যবস্থা হয়ে গেছে। সো এরা মহাতারকা থেকে মহা তারকা হয়ে গেছে, তুমি টাচ করবে কি করে? আজকে ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া শাহরুখ খানকে টাচ করতে পারবে? কোনোদিন পারবে না। সো নিজেরা স্বশাসিত এক একটা রাজ্যের নৃপতি হয়ে গেছে, যে রাজ্যে মিডিয়া ব্যবস্থাটাও রয়েছে। কপিল দেব গাভাস্কররাও নৃপতি ছিলেন, তাদের মিডিয়াটা সঙ্গে ছিল না। এদের সঙ্গে মিডিয়াও আছে, ব্যবসায়ীও আছে, টাকাও আছে। তুমি আটকাবে কি করে? ক্রিকেটের কথা আমরা আবার ফিরবো। ক্রিকেট নিয়ে তো একবার তোমার কাছে বসলে তো সিধু জ্যাঠার সাথে বসার মতন বিষয়। এবং কোথায় আজকে বিবেকানন্দ পার্কে তো আমি তোমার সঙ্গে বসেছিলাম, মনে আছে, আমি ইন্টারভিউ করেছিলাম। তা তোমার কথা শুনে মনে হচ্ছিল তুমিই সিধু জ্যাঠা। না না, এবং আজকে আমার খুব আনন্দের বিষয় যে আজ আজকে যেটা টেলিকাস্ট হচ্ছে আপনাদের, আপনারা ইতিমধ্যে জানেন বইমেলা চলছে, এবং বইমেলায় গৌতম দা এবং দেবারতী মুখোপাধ্যায়ের যৌথ লেখায় দুঃসাহসের ইজারা আছে। বাংলা ভাষায় প্রথম যুগ্ম উপন্যাস। বাংলা ভাষায় প্রথম যুগ্ম উপন্যাস। এটা নিয়ে জানবো, এবং যুগ্ম উপন্যাস জিনিসটাই এত ইন্টারেস্টিং সেটা নিয়েও কথা বলার আছে, কিভাবে পার্টিসিপেশন হয়। কিন্তু সবার আগে ফিরে যাই শৈশবে, কিরকম ছিল শৈশবটা? ছিল মানে আমার শৈশবটা কাটে চেন্নাইতে। তাই? হ্যাঁ, শৈশবটা চেন্নাইতে। চেন্নাইয়ের একটা নদী আছে, যারা চেন্নাইতে গেছেন তারা জানেন, অ্যাডায়ার নদী। একদম শহরের মধ্যে দিয়ে সেই নদীটা চলে গেছে। আহ, গঙ্গা যতটা গঙ্গা কিছুটা শহরের একদম যে পেটের ভেতর দিয়ে চলে, অ্যাডায়ার নদীটা আমি বলবো গঙ্গার তুলনায় শহরের আরো ভেতর দিয়ে গেছে। সেই নদীর খুব কাছে একটা বাড়িতে আমার বাবা সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করতেন বলে বদলির চাকরি ছিল, তখন পোস্টিং ছিল চেন্নাইতে। চেন্নাইতে সেই সময় লেট 60s টেনিসের খুব কদর ছিল, কারণ চেন্নাইয়ে তখন বিগেস্ট হিরো ছিলেন রামনাথন কৃষ্ণ। আমার বাড়ির সামনে একটা টেনিস কোর্ট ছিল, তো আমি টেনিস তারকাদের স্বপ্নের মতো দেখতাম, আর মনে করতাম যদি কোনোদিন এই খেলাটা আমি খেলতে পারি। ক্রিকেটটা কোনো বিয়েতে ছিল না কলকাতায়। তারপরে যখন আবার ফেরত এলাম, তখন এসে ক্রিকেট ফুটবল খেলা শুরু করলাম। তুমি তো উইকেট কিপার। আমি উইকেট কিপার ছিলাম, এবং একটা ভুল স্বপ্ন, ভ্রমাত্মক স্বপ্নে আচ্ছন্ন ছিলাম যে আমি নিশ্চয়ই বেঙ্গল খেলবো, এবং বেঙ্গল তো খেলবোই, কপাল ভালো থাকলে ইন্ডিয়াও খেলতে পারি। যদি আমি 28 বছরের মধ্যে বেঙ্গল খেলে নিতে পারি, তাহলে আমি 30-31-এর মধ্যে ইন্ডিয়া খেলবো। এখন এগুলো তুমি জানো যে অনেকের স্বপ্ন থাকে আমি সিনেমার জগতে হিরো হব, সে হয়তো হয় দিনের শেষে ক্যামেরা পার্সন হয়, কি কেউ হয়তো ডিরেক্টর হয়, বা কেউ হয়তো প্রডিউসার হয়। সুভাষ ঘাই বলেছেন যিনি হিরো হতে এসেছিলেন, প্রভাত রায় হিরো হতে চেয়েছিলেন, এরকম প্রচুর এক্সাম্পলস আছে। তো আমার ক্ষেত্রে আমি বুঝতেই পারিনি, কিন্তু আমি 17-18 বছরেই বুঝতে পারলাম
যে আমার যে গ্রোথ রেটটা যেটা আমি ভেবে রেখেছিলাম, যেটা আমার কাছে এখন ভাবলে বেশ মজাই লাগে যে আমি কি করে ভাবলাম এই বয়সে এখানে খেলবো, ওই বয়সে ওখানে ধাপে ধাপে, সেটা দেখলাম ক্রমশ পিছিয়ে যাচ্ছে। মানে আমি ফার্স্ট ডিভিশন খেলবো 19 বছরে, কিন্তু আমি ফার্স্ট ডিভিশন 19 বছরে খেলতে পারছি না তখনও। ফার্স্ট ডিভিশনে 19-এ রেগুলার খেলবো, 20-তে মোহনবাগান, তো 23 হুম, থেকে বেঙ্গল, এই হুম। যে রুটটা সেটা আটকে আটকে যাচ্ছিল। সো তখন একটা সময় বুঝতে পারলাম 20, সাড়ে 20-তে যে এটা আমার জন্য নয়, আমার চেয়ে অনেক বেটার লোক রয়েছে, আমার সঙ্গে ভাগ্য সেভাবে কাজ দিচ্ছে না। 2-3টে এলবিডব্লিউ ডিসিশন, খুব ভাইটাল ডিসিশন বিপক্ষে গেছিল। আর এলবিডব্লিউ নিয়ে আমি বলি যে তুমি যদি খারাপ উইকেটে এলবিডব্লিউ হও সেটা ম্যাটার করে না, কারণ তুমি হয়তো এমনিতেই আউট হয়ে যেতে একটা ভালো বলে। তুমি যখন একটা ভালো উইকেটে বল ভালো দেখছো এবং একটা রানের ফ্লোতে আছো, তখন যদি তুমি একটা বাজে এলবিডব্লিউ ডিসিশন পাও, সেটা একদম মানে ভয়ঙ্কর, প্রায় বাসে পকেট মার হয়ে যাওয়ার মতো। তখন তোমার মনে হবে যে আমি এত টাকা নিয়ে উঠেছিলাম, এখন আমি নিঃস্ব। এটা প্রায় সেরকম, তোমাকে হঠাৎ করে নিঃস্ব করে দেবে। সো এরম কিছু শিকার টিকার হয়ে ইভেনচুয়ালি বুঝলাম যে এটা আমার দ্বারা হবে না। তখন জীবনের রুটটা বদলে গেল আর কি। কিন্তু স্পোর্টস থেকে পাওয়া শিক্ষাগুলোকে আমি সবসময় মনে রেখেছি, এবং আমার আজকে মনে হয় যে যে কোনো কেউ যদি কোনো লড়াইয়ের প্রফেশনে যেতে চান, যে প্রফেশনে লড়াই আছে, প্রতিনিয়ত ওঠানামা আছে, যে প্রফেশনে অর্ধেক জিনিস নিজের হাতে নেই, নর্মাল টিপিক্যাল সরকারি চাকরি নয়, আম, তাতে সে খেলা উচিত কিছু একটা। তার খেলা উচিত কিছু একটা, জাস্ট জানার জন্য যে জীবনে এত রোমাঞ্চকর সব বাঁক আসে, যেগুলো কখনো তোমাকে মাটিতে ফেলবে, কখনো ওপরে তুলবে, দুটোর জন্যই তৈরি থাকতে হবে। এই ট্রেনিংটা খেলা দেয়। তুমি তো সাউথ পয়েন্টার যখন না, আমি কলকাতায় এলে। বালিগঞ্জ গভর্নমেন্ট। তাহলে ঋতুদার সাথে তোমার একটা ক্লাসমেটের ব্যাপার ঋতুদের সঙ্গে আমি পড়েছিলাম। +2-তে মৌলানা আজাদে কিছুদিন পড়েছিলাম আমরা একসঙ্গে। মৌলানা আজাদে একসঙ্গে, মানে আমরা হায়ার সেকেন্ডারি ওখান থেকে পাশ করি। ঋতুর সঙ্গে 2 বছর। ঋতু প্রায় ক্লাস করতো না বললেই হয়, একটা ঝোলা নিয়ে ঘুরতো, দাড়ি ঝোলা, এবং একটা কিছু যেন একটা খুঁজছে লাই। এবং আমরা খুব ইয়ে করে বলতাম যে আহ, ও যথারীতি ওর নাম হয়ে যায় লেডিস। সেই হুম, সময় তো হুম। এই এখনকার ওরিয়েন্টেশন গুলো ছিল না, লেডিস। এবং আমরা বলতাম যে ও কোন টয়লেটে যাচ্ছে খেয়াল কর, এসব হুম, মজা ওর হুম। পেছনে লাগা হতো। এবং আজকের দিনে ভাবলে সেগুলো মনে হয় যে সেগুলো খুবই নৃশংস হয়তো ছিল, কিন্তু তখন সেই ওরিয়েন্টেশনটা ছিলই না। হ্যাঁ। বাট আমার সঙ্গে বড় সেই সময় খুব ভালো সম্পর্ক ছিল। বরঞ্চ প্রফেশনে এসে বেশ কয়েকবার গন্ডগোল হয়েছে, হুম, ডিরেক্টর ভার্সেস জার্নালিস্টে যেরকম গন্ডগোল হয়। হুম। বাবা মা? আমার বাবা সরকারি অফিসার, সেন্ট্রাল গভর্নমেন্টের উচ্চপদস্থ অফিসার ছিলেন। এবং আমরা বলতে পারো জয়েন্ট ফ্যামিলি, কারণ আমার আহ, কাকা খুব কম বয়সে মারা যান, তো কাকার ছেলে এবং মেয়ে কাকিমা আমাদের বাড়িতে এসে ওঠেন, এবং আমরা একসঙ্গেই মানুষ হয়েছি ওর ভাই বোনের সঙ্গে। এবং সেটাও খুব ভালো যে একটা জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হওয়া। আমার মনে হয় যদি কেউ হস্টেলে না থাকে, তাহলে তার জয়েন্ট ফ্যামিলিতে থাকা উচিত, বিকজ তাহলে তুমি না এই গিভ অ্যান্ড টেক, শেয়ারিং। শেয়ারিং, এইগুলো অনেক বেটার শিখবে। মানে এগুলো লাইফ লেসেন্স, এগুলো কোনো ক্লাসে শেখানো যায় না। খেলা থেকে পাওয়া লেসন, জয়েন্ট ফ্যামিলি থেকে পাওয়া লেসন। যারা হয়তো নরেন্দ্রপুরে পড়েছে তাদের আমি অনেককে জানি। কিছু কিছু জিনিস আছে না, ছোটবেলায় তুমি যদি হিউমিলিটিটা এবং এই প্রসেস অফ শেয়ারিং, গিভিং, টেকিং সবকিছুকে ইয়ে করো, তাহলে গাছটা আমার মনে হয় অনেক ভিতটা শক্ত হয়। আদারওয়াইজ ভিতটা বাইরে থেকে মনে হবে খুব শক্ত, কিন্তু একটা সাময়িক হাওয়াতেই হেলে যেতে পারে। তুমি পেন দিয়ে কি লিখছো বলো তো? যেগুলো তোমাকে জিজ্ঞাসা করার আছে, যেমন এই শৈশব তোমাকে যদি বলো কিভাবে শেপ করেছে, তাহলে মানে তোমার চেন্নাইয়ের কথা আগে মনে আসবে না কলকাতায় কাটানো শৈশবের কথা আগে মনে আসবে? কলকাতায় চেন্নাইটা জাস্ট একটা, মানে কি বলবো, একটা হালকা সুতোর মতো আছে। আমার যদিও মনে আছে প্রথম জীবনে লিফটে চড়া, আহ, 3 দিনের জন্য ইংলিশ টিউশন নেওয়া, এবং সেই ইংলিশ টিউটার উল্লেখযোগ্য ছিলেন বলেই বলছি, তিনি ছিলেন কাবেরী বসু। তাই? হ্যাঁ, কাবেরী মামি বলতাম। কাবেরী মামি তখন ওর হাজবেন্ড আইটিসিতে চাকরি করতেন, আমার মামাও আইটিসিতে চাকরি করতেন। ওদের চেন্নাই শহরে দু একটা বিশাল বাংলো ছিল, সমুদ্র ঘেঁষা বাংলো, সেখানে আমরা বেড়াতে যেতাম। কাবেরী মামি আমায় বলেছিলেন যে আমি যেহেতু তামিল জানি না, তখন তামিল ছাড়া ওরা কথা বলতো না, হুম। কারণ আমি তামিলে 1 2 ছাড়া কিছুই, 1 2 3 4 এইটুকু বলতে পারি, তার বেশি কিছু বলতে পারি না। উনি আমায় বলেছিলেন যে তোকে বরঞ্চ আমি একটু ইংলিশ শিখিয়ে দিচ্ছি, যাতে তুই ওদের সঙ্গে ইংলিশে কথা বলতে পারিস, কারণ বাড়িতে তো হুম। ইংলিশ বলার চল ছিল না, ইংলিশ জানতামই না।
তো উনি আমাকে 2-3 দিন, তখন আমার মারা বলেছিল ছোটবেলায় যে আরে কাবেরী শেখাচ্ছে, তো আমি কাবেরী বসু কিছুই তো বুঝতাম না। তো উনি আমার প্রথম, বলতে গেলে সেই অর্থে নার্সারির পর উনি আমার প্রথম শিক্ষক। বোধহয় তখনই লেখা হয়ে গেছিল যে বিনোদন দুনিয়ায় যেতে হবে। এবং আমি কাবেরী বসু অনেকের স্বপ্নের নায়িকা, মানে হ্যাঁ, এত সুন্দরী হ্যাঁ। ভাবা যায় না। আমার মাঝে মাঝে মনে হয় আমার ঈশ্বর কেন একটু বড় করে দিলেন না সেই সময়। মানে অরণ্যের দিনরাত্রি, হ্যাঁ, মানে ভাবা যায় না। ক্রীড়া সাংবাদিকের ক্রীড়ার পার্টটা বুঝলাম, তোমার খেলা ছিল, তোমার মানে তোমার লাইফস্টাইলের পার্ট ছিল, বড় হয়ে ওঠার পার্ট ছিল। লেখার ফ্লেয়ারটা কোথা থেকে পেলে? লেখার ফ্লেয়ার ছিলই না, কোনো রকম লেখার ফ্লেয়ার ছিল না। ইংলিশে যাওয়া ছিল, বাংলায় কিচ্ছু ছিল না, মানে অ্যাবসলিউটলি নাথিং। এবং আমাকে যখন প্রথম টেলিগ্রাফ থেকে আনন্দবাজারে আনা হলো, এটা আমার ভীষণ চিন্তা ছিল যে আমি কি করে লিখবো, কারণ আমি তো লিখিনি কখনো। তখন সহজ উপায় যে মতিনন্দীর লেখা, মোটামুটি পুরোনো লেখা, 70 সালের লেখাটাকে মনে ছিল, ওগুলোকে টুকে ফুকে মোটামুটি একটা ম্যানেজ করে দেবো। এবার ওটাতে লিখতে গেলে মতিনন্দী যে ভাষায় লিখতেন হুম, সেটা মতিনন্দী লিখতে পারেন, সেটাই খবরের কাগজে ভাষা নয়। সো আমি কিছুটা মতিনন্দীর ভাষা, কিছুটা অশোক দাশগুপ্তর ভাষা, দুটো মিলে একটা ভাষা তৈরি করেছিলাম আমার। প্রবলেমটা হলো যে আমি যে জন্য আমি বলছি যে এই যে মতো শিল্পীদের লোকে খাটো চোখে দেখে, আমি কিন্তু খাটো চোখে দেখি না, কারণ আমি নিজেও একটা মতো লেখক ছিলাম শুরুতে। তার কারণ যে তুমি যদি মতো হতে চাও রাহুল, তাহলে প্রবলেমটা কি, তোমাকে প্রথম নিজেরটা বার করতে হবে, তারপর অন্যটা নিতে হবে। এফর্টটা কিন্তু দ্বিগুণ। যে লোকটা ন্যাচারালি গায়, সে ন্যাচারালি গায়, তার এফর্টটা একটা। যে মতো শিল্পী, অর্থাৎ আমি যখন মতো লেখক ছিলাম বা মতো সাংবাদিক, আমার প্রথম নিজের স্বাভাবিকতাটা বের করে দিতে হতো, দিয়ে এবার একটু মতিনন্দী আনছি, অশোক দাশগুপ্ত আনছি, দু একদিন রঞ্জন বন্দ্যোপাধ্যায় যোগ করে দিচ্ছি, এভাবে আমার প্রথম ইন্টারন্যাশনাল ট্যুরটা হয়েছিল। প্রবলেম হয়ে গেল যে এই সময় আমাকে দেশ পত্রিকায় সাগরময় ঘোষ একটা কলম দিলেন খেলার খুচরো খবর। আমি তখন এত ব্যস্ত ছিলাম এই লেখালেখি নিয়ে যে মতশিল্পী হওয়ার জন্যে যে সেকেন্ড সময়টা দরকার, সেই সময়টা আমার হাতে ছিল না। তখন আমাকে আমার যেটা স্বাভাবিক সেইটাই বের করতে হলো। দেশের জন্য আমার কোনো সময় ছিল না। আনন্দবাজারে আমি মতো মতো সাংবাদিক, আর দেশে আমি নিজের মতো। এবার আমি খুব আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম যে ওই লেখাটা বেশি গুরুত্ব পাচ্ছে যে ভাষায় আমি কথা বলি, কারণ আমার কোনো ভাবনার সময় ছিল না, যেটাই কথা বলি সেটাই হুম, লিখতাম। একদিন মতিনন্দী আমায় ডেকে বললেন যে তুমি তো এটা তুমি কেন এইসব করছো? হুম। আমি তখন মাথা নিচু বললো যে তুমি নিজের যে ভাষায় কথা বলবে সেটাই লিখবে। তাই মনে মনে ভাবলাম যে আপনি তো ওই ভাষায় কথা বলেন না, আপনি যে ভাষায় লিখছেন প্রহৃত হলো, হুম। নির্দেশিত হলো, এনিওয়ে। তো আমি বললাম যে আমার এটাতে খাটনিটা অনেক কম, কারণ আমার তো আর অন্যের কথা ভাবতে হচ্ছে না। সো আমি খুব অবাক হয়ে দেখলাম যে সেই স্টাইলটা গ্রহণযোগ্য হয়ে গেল। হুম। এবং তখন আমার মনে হলো যে তাহলে আমি আগে এত পরিশ্রম করলাম কেন এই যে মতো সাংবাদিক হওয়ার জন্য। আমি তো শুরু থেকেই কিন্তু আমার কোনো কনফিডেন্সই ছিল না যে এটা কেউ নিতে পারে বলে। যদি আগে লেখার ব্যাকগ্রাউন্ড থাকতো হয়তো আমার কনফিডেন্সটা থাকতো, কিন্তু কোনো এখন তো আমরা বিভিন্ন লেখা পড়ে ইনফ্যাক্ট বলিও বন্ধুদের মধ্যে, এটা গৌতম ভট্টাচার্যও হয়েছে। হ্যাঁ, মানে সেটা অ্যাবসলিউট, কি বলবো, অ্যাবসলিউট লাক। কি বলবো আমি, এটাই আমার ব্যাখ্যা করার কোনো ইয়ে নেই, কিন্তু আমি অনেস্টলি তোমায় বলছি যে আমি কোনো স্টাইল ছিল না, জাস্ট যে ভাষায় কথা বলি। আমার বারবার মনে হয়েছে যে আজকে অভিনয়তে যেটা বলা হয় যে ওটিটি অভিনয়, ওটিটি অভিনয়টা কি বাস্তবচিত অভিনয়। আমার মনে হচ্ছে লেখাকেও বাস্তবচিত হতে হবে। অর্থাৎ আমি যদি এই ঘরে বসে লিখি যে একটা 5,000 স্কোয়ার ফিটের রাজপ্রাসাদে 3টে পাশবালিশ জড়ো করে আমরা ইন্টারভিউ করছিলাম, সে কমপ্লিটলি রং। হুম, ওই 5,000 স্কোয়ার ফিটের যেরকম একটা চরিত্র আছে, মিষ্টতা আছে, আকর্ষণ আছে, এই ঘরটারও অসম্ভব আছে। এই ঘরের লাইব্রেরির মধ্যে একটা প্রাচীন এবং প্রাচীনকে বয়ে নিয়ে যাওয়ার ব্যাপার আছে, অনেক ছবির মধ্যে আবার আধুনিকতা হুম। আছে। তো আমি যদি এই ঘরটাকে নিয়ে লিখি, তাহলে এই ঘরটার সবটা নিয়ে যদি সত্যি জেনুইন লিখি, সেটা ইটসেলফই তো সবচেয়ে ইম্পর্টেন্ট। আমার অলওয়েজ মনে হয়েছে জার্নালিজম করতে এসে, এই যে কথাটা বলে যে ফ্যাক্ট ইজ স্ট্রেঞ্জার দেন ফিকশন, অ্যাবসলিউট সত্যি কথা, অ্যাবসলিউট সত্যি কথা। আমার পাকিস্তানে এখনো মনে আছে 96 ওয়ার্ল্ড কাপে ওয়াসিম আকরমের বাড়ি গেছি আমি এবং ফটো জার্নালিস্ট উৎপল সরকার। ওয়াসিম আকরম নেই, ওয়াসিম আকরম বাড়ি থেকে পালিয়ে গেছেন। কেন পালিয়ে গেছেন? না, ওয়াসিম আকরম ভারতের সঙ্গে সেমিফাইনালটা খেলেননি। 96 সেমিফাইনাল ব্যাঙ্গালুরুতে ওয়াসিম আকরম ক্যাপ্টেন, পাকিস্তান হুম। ক্যাপ্টেন, খেলেননি। খেলেন। পালিয়ে ওয়াকারুলুস মার পালিয়ে খেয়ে গেছে। ওয়াকার যাদের জায়গায় মার্কে হেরে গেছে।
আচ্ছা, ভারত কিন্তু সেমিফাইনালে ইডেনে হেরে গেছে, তারপরেও পাকিস্তান জনতার আক্রোশ কমেনি ওয়াসিম আকরম সম্পর্কে। ওয়াসিম আকরম করাচিতে তার শ্বশুর বাড়িতে পালিয়ে গেছেন, যে শ্বশুর বাড়িটা একটা অট্টালিকা গোছের, যেখানে সিকিউরিটিটা অনেক বেটার। লাহোরের বাড়িতে অত সিকিউরিটি নেই। এবার আমরা যখন গেছি শুনলাম যে প্রতিবেশীরাই পচা ডিম ফিম ছোড়া অব্যাহত রেখেছে, এবং ওয়াসিম আকরমের দাদা, যে খুব রকচটা, সে একজনকে প্রচন্ড মেরেছে, যে বাড়ির বাইরে ঝামেলা করছিল, মানে উত্তপ্ত পরিস্থিতি। এই সময় আমরা গিয়ে ভেতরে, মোহাম্মদ আকরম ওর বাবা তার সঙ্গে কথা বলছে। এরকম কথা বলছি, হঠাৎ ওর ভাইপো, যে এখন নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে, ফুটফুটে, আমার এখনো মানে আমি একটা সিনেমার মতো দেখতে পাই, যে ভাইপো ছুটে এসে বলল যে দাদু ফোন এসছে, তখন তো মোবাইল ফোন ছিল না, ল্যান্ডলাইনে ফোন এসছে, কিসি না ফোন কিয়া। তো তখন ওর দাদু বললেন, ওয়াসিম আকরমের বাবা চৌধুরী मोहम्मद আকরম, লম্বা চওড়া চেহারা, जिनको बोलो बाद में फोन करने के लिए, और बोलो कि मेहमानों के साथ बैठे हैं, थोड़ा बाद में फोन करें। সেটা আবার দৌড়ে চলে গেল। ফুটফুটে সাদা ছেলে, ক্লাস 5-6 পড়ে কি 7 পড়ে, আবার ফিরত হলো। এসে বলল, দাদু वो लोग पूछ रहे हैं, कुछ पूछ रहे हैं, क्या पूछ रहे हैं? वो जो इंडिया मैच नहीं खेला, जो तनख्वाह मिला वो घर में कहाँ रखे? আমি এখনো ওই দৃশ্যটা, আমার সঙ্গে সঙ্গে একটা লাইন মনে হচ্ছিল, এসকোবার। মানে এই ওয়াসিম আকরম কি এসকোবার হয়ে যাবেন? একটা বাচ্চা ফুটফুটে ছেলে, তাকে বলছে যে ইন্ডিয়া ম্যাচ না খেলে যে টাকাটা পেয়েছে, সেটা বাড়ির কোন সিন্ধুকে লুকিয়ে রেখেছে। এবার আমি যদি এই ঘটনাটা লিখি, কোনো মিথ্যে ঘটনা কি এর চেয়ে জীবন্ত হতে পারে? হতে পারে না তো। এরকম প্রচুর ঘটনা আমরা সাংবাদিকতায় দেখতে পাই, যেগুলো ভীষণ বাস্তব, এবং সেজন্য আমার কখনো মনে হয়নি যে এতে কোনো রং দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে। আমি শুনেছি এর আগে বাংলাদেশ যুদ্ধের সময় এত নাকি সাংবাদিকরা রং বাড়িয়ে লিখতেন, যে আমরা এত সব কাহিনী শুনেছি, যে কৃষ্ণনগর থেকে যাচ্ছে, সে লিখে দিল যে মুক্তিবাহিনীর সঙ্গে চলেছি। আচ্ছা, একজন সাংবাদিক, আমি কথাগুলো বলছি, এটা কিন্তু অমিতাভ চৌধুরীর বইতেও আছে, মানে আমি নিজের থেকে বলছি না, আমি তো শুনেছি আনন্দবাজারে, কিন্তু সেটা একজন সাংবাদিক যখন গিয়ে ফাইনালি পৌঁছলেন 16ই ডিসেম্বরের আগে, 14 না 15, তিনি দেখলেন মোটামুটি যা গুল দেওয়ার সব হয়ে গেছে, কিছু বাজারে নেই। তখন তিনি লিখলেন, পদ্মা নদীর বুকে ঘুরে বেড়াচ্ছে মার্কিন সাবমেরিন। এখন আমার বারবার মনে হয়েছে সাংবাদিকতায় এসে, যে যেগুলো হাতের সামনে আছে, সেগুলোর যে জীবন্ততা, সেটা যদি তুলে আনা যায়, তাহলে মিথ্যে খোঁজার দরকারই নেই, অ্যাবসলিউটলি দরকার নেই। তুমি যদি এটা ইমরান খানকে দেখো, যে আমি একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করলাম যে, ইমরান, হাউ ডু ইউ ডিফাইন কলকাতা, ক্যালকাটা, তখন ক্যালকাটা ছিল, আমি এটা বলছি 1987 কথা। তো বললো যে এরকম ক্যালকাটা, তখন ইমরান বললো, ক্যালকাটা, দ্যার ইজ আ ওয়ার্ড ফর ইট, আই এম নট গেটিং ইট। তখন পাকিস্তানি একজন জার্নালিস্ট ছিলেন, কমেন্টার ইফতিকার, তিনি বলেছিলেন, ইফতি, হোয়াট ইজ দ্যাট ওয়ার্ড দ্যাট ইউ অ্যাসোসিয়েটেড উইথ বিগ সিটিজ? তখন ইফতিকার বললেন, বাজ। নো নো, নট বাজ। তখন ইফতিকার বললেন, হামড্রাম। নো নো, নট হামড্রাম। Get me that word which you associated with big ancient cities. তো ইফতিকার বলেন, ক্যারেক্টার। ইয়েস, ক্যারেক্টার। কলকাতা হ্যাজ ক্যারেক্টার। এবার এই যে গোটা দৃশ্যায়নটা, এটাই তো আমার কাছে একটা সিনেমা। আমাকে আর রং মেশাতে হবে কেন? ইমরান খান শীর্ষাসনে বসে আমার একটা ইন্টারভিউ দিয়েছিলেন, আমি বুঝতেই পারছিলাম আমি টেপ রেকর্ডারটা কোথায় রাখবো। প্রথমত শীর্ষাসনে বসে কেউ ইন্টারভিউ দিতে পারে আমি জানি না। তার মধ্যে প্রশ্ন হচ্ছে যে অপর্ণা সেনের পরমা যে বাড়ি থেকে বেরিয়ে গেল, সে ঠিক করলো না ভুল করলো? মানে ওই ইন্টারভিউটা ছিল, ইমরান খান টকস অ্যাবাউট এভরিথিং আদার দেন ক্রিকেট, সানডে ম্যাগাজিনের জন্য। একটা লোক শীর্ষাসনে, আমি তাকে কি করে জিজ্ঞেস করবো পরমা বাড়ি থেকে চলে গিয়ে ঠিক করেছে না ভুল করেছে? বাট হি ওয়াজ সেইং শুড। এবার এটা যদি কেউ দেখে, তাহলে তোমায় আর মিথ্যে মেশাতে হবে কেন? এটাই তো যথেষ্ট রংদার সিনেমা, এটাই তো শোলে, তাই তো? একদম। দুটো নাম এলো তোমার কথায়, যারা ব্যক্তিগত স্তরে আমার মনে হয়, আমি যতদূর জানি, বাংলা সাহিত্যে বিশাল ক্ষমতা জন্ম দিয়েছেন। সাগরময় ঘোষের হাত দিয়ে তো অনেকের জন্ম হয়েছে, এবং মতি নন্দী একজন অনবদ্য, ছোট গল্পের পৃথিবীতে তো আমার সব থেকে প্রিয় লেখকদের মধ্যে একজন। এই দুজনকে তুমি তোমার শুরুর দিকে পেয়েছিলে। হাউ ডিড দে শেপ ইউ? সাগরময় ঘোষ অত্যন্ত রাশভারী ছিলেন, প্র্যাকটিক্যালি কথাই বলতেন না। আমি লেখাটা দিতাম, খেলার খুচরো খবর, ঠিক আছে। একদিন সাহস করে
ও আচ্ছা, একদিন উনি আমায় ডেকেছিলেন যে শারজার উপর লেখা লিখতে, মানে মধ্যপ্রাচ্যের উপর। আমি বলেছিলাম যে এটা তো আমি পারবো না। কেন পারবে না? আমি বললাম যে দেখুন, আমি তো মানে জীবনটা কিছু দেখিনি, আমি তো মাঠ, মাঠ থেকে হোটেল, হোটেল থেকে স্টেডিয়াম এই দেখেছি। তখন উনি আমার তাকিয়ে বললেন যে সঞ্জীব তো 3 দিনের জন্য মেক্সিকো গেছিল, ও তো লিখেছে। মানে আমি বললাম যে সাগরদা, কিন্তু আমি তো জীবনটা কিছু লিখে, আমি উটই দেখিনি। আমি এতবার গেছি, আমি উট দেখিনি। ইনফ্যাক্ট আজ অব্দি আমি শারজায় কখনো উট দেখিনি। শারজায় উট দেখতে হলে তোমার দুবাইতে যেতে হবে, তোমার একটা সময় দিতে হবে, সেই সময়টাই ছিল না আমার কাছে। আমি বললাম আমি উট দেখিনি, আমি সেই অর্থে বালি দেখিনি, আমি শেখ দেখেছি, আমি সেটা নিয়ে সাগরদা কি করে লিখব? তো উনি খুব গম্ভীর হয়ে গেলেন, কিন্তু পরে হয়তো বুঝতে পেরেছিলেন যে আই ওয়াজ রিয়েলি অনেস্ট। অনেস্ট। একদিন সাহস করে জিজ্ঞেস করেছিলাম যে সাগরদা, একটা কথা বলুন, বাংলা সাহিত্যে নতুন সাহিত্যিক আসছে না কেন? তো উনি বললেন যে শেষ সাহিত্যিক কে? আমি বললাম যে দেখুন, আমি মানে সমরেশ মজুমদার। বললেন হ্যাঁ ঠিকই বলেছে, সমরেশ মজুমদার। তারপরে সেভাবে সাহিত্যিক আসেনি। কারণটা কি জানো? না, আমরা যে সময় বড় হয়েছি, এমনকি সমরেশও যে সময় বড় হয়েছে, তখন ছোটবেলায় ঠাকুরদা ঠাকুমারা ঠাকুমার ঝুলি, ঠাকুরদার ঝুলি, এগুলো পড়াতেন। ফ্যামিলি ভেঙে গেছে তো, এখন আর ওই ঠাকুমাটা নেই, ওই বাবাটা নেই, ওই কাকাটা নেই, যে ওই রূপকথার গল্পগুলো বলে। ওই ছোটবেলায় যদি রূপকথার গল্পগুলো শোনো, ব্যঙ্গমা ব্যঙ্গমী, রাজার সিন্দুক, আম, তারপর যৎপরণাস্তি সুখে রইল, তোমার মনের অনেক জানলা তখন থেকে খুলতে শুরু করে। এখন যারা আসে তাদের ওই শৈশবের আড়টা ভাঙেনি। আমার এই টেকটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছিল। সুন্দর। আর মতিনন্দী? মতিনন্দী বলেছিলেন যে, খুব কাঠখোট্টা লোক ছিলেন নাকি? হ্যাঁ, মতিনন্দী বলছিলেন, আমার হাত দিয়ে বলেছেন বাইসেপসটা বেটার করো। তারপরে বলেছিলেন যে, আমি অবাক হয়ে গেছি এর সঙ্গে জার্নালিজমের কি সম্পর্ক, কিন্তু উনি এরকম। উনি আমায় বলেছিলেন যে আসর লিখবে না, এটা চাদর পেতে আলী আকবর খানের আসর হচ্ছে না, এটা খেলার মাঠ, যুদ্ধক্ষেত্র। আসর লিখবে না, আঙিনা লিখবে না, ন্যাকা ন্যাকা শব্দ লিখবে না। স্পোর্টস একটা বলিষ্ঠ ব্যাপার, বলিষ্ঠ শব্দ লিখবে। ভার্ব দিয়ে সেন্টেন্স শেষ করবে না, তাহারা চলিয়া গেল, তাহার পর তাহারা গিয়াছিল, ঝুলে যাবে। স্পোর্টস মানে একটা ঋজুতা, চেষ্টা করবে ভার্বটাকে ভেতরে ঢোকাতে। আমি কিন্তু এই আসর আঙিনা আজ পর্যন্ত লিখিনি। তোমার সাংবাদিক জীবনে আহ, তুমি কি ফ্যান বয় শুধু গাভাস্কারেরই থেকেছো, আর কারোর প্রতি? ইমরান খান। ইমরান খান। ইমরান খান আগে ছিলাম না ফ্যান বয়, কিন্তু আলাপ হওয়ার পর আই ওয়াজ লিটারালি মেসমারাইজড। এবং আমি ইমরান খানের গল্প কি আর বলবো, আমার মনে আছে যে আমাদের সঙ্গে একজন জার্নালিস্ট কাজ করতো টেলিগ্রাফে, সে যেহেতু এখন নাম করা অল ইন্ডিয়া লেভেলে, তার নামটা বলছি না, মহিলা, সে আমায় বলল যে 87-এ তখন ইমরান খান মুনমুন সেনকে নিয়ে টালিগঞ্জ ক্লাবে ঢুকেছেন। সে বলল যে ইউ জাস্ট গাইজ জাস্ট গো গাগা ওভার হিম, আই থিঙ্ক ইজ ওভার হাইপড, why do you say all this stuff about him? আমি বললাম যে look, I also had the same notion, but after having met him, after having seen him from a close quarter, I have changed my opinion. ইমরান খান আমার মতে আমি এরকম লোক দেখিনি। এনিওয়ে, ও বললো যে ঠিক আছে, আমি তাহলে কথা বলতে যাব। সো আমরা নিয়ে গিয়ে ওকে, আমি এবং যতদূর মনে পড়ছে মুদার পাথরিয়া বলে একজন স্পোর্টস ওয়ার্ল্ডের জার্নালিস্ট, আমরা গিয়ে ওকে টলি ক্লাবে আলাপ করে দিলাম। 2 মিনিটের মধ্যে ও বললো যে ও টেলিগ্রাফের জন্য একটা ইমরানকে ইন্টারভিউ করতে চায়। তো আমি চলে এলাম। তখন আমায় ও আবার ফিরে এসে আমায় বললো যে উনি আমায় কালকে 4টের সময় সময় দিয়েছেন। এটা হচ্ছে ঠিক 87 ওয়ার্ল্ড কাপের পর। আমি বললাম 4টের সময় সময় দিয়েছে, ও তো কালকে সকালে চলে যাচ্ছে পাকিস্তান। তাই তো আমার ইমরান বললো যে সকালবেলা চলে যাচ্ছে টিম। তো বললো যে না, উনি তো 4টের সময় সময় দিয়েছেন। তো আমি বললাম যে তাহলে কি কাটিয়ে দেওয়ার জন্য সময় দিল? 4টের সময় তো পাকিস্তান টিমই সকালবেলা, আইদার আমি ভুল জানি অথবা ও ভুল জানে, যে কোনো একটা হতে পারে না। তখন আবার ইমরানের কাছে যাওয়া হলো। আমি বললাম যে ইমরান, আর ইউ স্টেইং ব্যাক ফর দ্য ডে? বললো নো, গোয়িং অফ ইন দ্য মর্নিং। তখন ওই মেয়েটি বললো বাট ইউ হ্যাড আস্কড মি টু কাম এট 4। তখন ইমরান বললো যে ইয়া বাট 4 AM। তখন 4 AM, তখন 4 AM, তখন আমি বললাম যে এরকম ক্যান ইউ পুশ ইট লিটল মোর অর ক্যান ইউ অ্যাডভান্স ইট? তখন মেয়েটা আবার বললো যে 4 AM ইজ লিটল ডিফিকাল্ট, ক্যান ইউ সর্ট অফ, আই এম সরি, অল দ্য স্লটস আর টেকেন। আমি একবারও বলবো না, বলে অল দ্য স্লটস আর টেকেন। ব্যাপারটাই আলাদা, মানে জাস্ট জাস্ট আলাদা। ইভেন জাভেদ মিয়ান্দাদ,
অদ্ভুত একটা ক্যারেক্টার সৌরভ। আমার মানে অ্যাকচুয়ালি নিজের বইতে লিখেছেন, যেটা আমি অনুলেখন করেছিলাম, যে জাভেদ মিয়াঁদাদ পাকিস্তানের কোচ হওয়ার পর এত উত্তেজিত যে জাভেদ মিয়াঁদাদ ব্যালকনিতে বেরিয়ে এসে পাকিস্তান ব্যাটসম্যানদের বলছে কোথা দিয়ে মারতে হবে, তখন 5 রান বাকি। আর সৌরভ ওই হাত নাড়া থেকে ফিল্ড সেট করছে যে কোথায় জাভেদ মিয়াঁদাদ যেখান দিয়ে মারতে বলছে ওখানে ফিল্ডার রেখে দিচ্ছে। এইরকম ধরনের একটা এক্সপ্লোসিভ ক্যারেক্টার। ব্যাঙ্গালুরু টেস্ট ম্যাচে, ব্যাঙ্গালুরু ওয়ার্ল্ড কাপ ম্যাচের আগে আমি আহ, ইয়েকে নিয়ে, এখন এই সময়ের সম্পাদক হীরক বন্দ্যোপাধ্যায় বলেছিল যে জাভেদ মিয়াঁদাদকে একটু দেখতে চাই, তুমি যদি যাচ্ছ চলো আমি তোমার সঙ্গে যাবো। তো জাভেদ মিয়াঁদাদ ওই ম্যাচটা লেখার জন্য আমাদের কাছে 30,000 টাকা নিয়েছিলেন। তো আমরা গিয়ে টাকাটা রেখেছি। वो कितना है? 30,000। 30,000 इसमें तो मूंगफली भी नहीं होगा। হীরক পরে আমি বলছি 30,000-এ বলছে বাদাম ভাজা হবে না। বাট দ্যাট ইজ জাভেদ মিয়াঁদাদ, এইভাবেই কথা বলে। সাংবাদিক হিসেবে নিউট্রাল হতে হয়, নৈর্ব্যক্তিক হতে হয়, কিন্তু ভিতরে তো একজন ভারতীয় থাকেই। ভারতীয় হিসেবে গর্ব হয়েছে এরকম কিছু মুহূর্ত স্টেডিয়ামে যেগুলো শেয়ার করা যায়? আমি বলবো অতিমানবিক মুহূর্ত ভারতীয় হিসেবে শুধু নয়, তুমি যদি জীবনের আমায় একটা অতিমানবিক অভিজ্ঞতা বাঁচতে বলো, ইরেসপেক্টিভ অফ ক্রিকেট, সেটা যে সচিন টেন্ডুলকারের টনটনে সেঞ্চুরি করার পর আকাশের দিকে তাকিয়ে বাবাকে প্রার্থনা। টনটন তো গাঙ্গুলি। সরি, টনটন না, ওটা হচ্ছে ব্রিস্টল। ব্রিস্টল। ব্রিস্টলে কেনিয়ার সাথে। মানে সচিন টেন্ডুলকার যখন বাস থেকে নামলো প্রথম প্র্যাকটিসে, খোঁচা খোঁচা দাড়ি, মানে আমি এখনো 1999, 26 বছর পেছনে ওরম দু একটা মুহূর্তের জন্য আবার বাঁচা যায়। মানে আমি যখন নামলো মনে হলো যে তুমি এলে, বললো যে আমার মা বলেছেন যে তুমি দেশের জন্য না খেলে বাড়িতে বসে আছো, শ্রাদ্ধ শান্তি করতো। বাবা বাবা কি বলতো, যাও, যেমন মা যেমন বাবা তেমন ছেলে। চলে এলো। এসে আমি ভাবছিলাম যে এত ইমোশনের মধ্যেও বল দেখবে কি করে, মানে এরম ইমোশনাল একটা জায়গার মধ্যে। তো এবং সবাই ওকে, এবং যেটা আমার এখনো মনে আছে যে কেনিয়ার ক্যাপ্টেনের নামটা আমি ভুলে গেছি, একটা লেফট আর্ম স্পিনার বল করছিল, ক্যাপ্টেন ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট, ও সিলি পয়েন্ট নিয়ে এলো। সচিন টেন্ডুলকারের জন্য প্রথম বলে সিলি পয়েন্ট আমি কোনোদিন দেখিনি, কিন্তু ও জানে, ক্যাপ্টেন জানে যে আজকে ও প্রেশারে আছে, অতএব সামনে সিলি পয়েন্ট। সেখান থেকে একটা লোক সেঞ্চুরি করতে পারে বাবাকে হারানোর পর, জাস্ট অবিশ্বাস। এবং তারপরে তার আগে কখনো সচিনের সেলিব্রেশনটা ওরকম ছিল না সেঞ্চুরির পরে। এবং আকাশের দিকে তাকিয়ে যখন বাবাকে খুঁজছে, সেই মুহূর্তে চোখের জল আটকে রাখাটাই ডিফিকাল্ট। আমার এখনো কথা বলতে গেলে প্রবলেম হচ্ছে। মানে এটা একটা অতিমানবিক মুহূর্ত। এবং তখন মনে হচ্ছিল যে এই টিলা, পেছনে টিলা, আহ ইংরেজি ওই রামমোহন রায়, ব্রিস্টেল তুমি জানো প্রচুর স্মৃতি আছে রামমোহন রায়ের, গির্জা, বাড়ি, সবকিছু মিলে মনে হচ্ছিল যে আমি একটা শেক্সপিয়ারের মিডসামার নাইটস ড্রিম দেখছি মাঠের মধ্যে। আমি লিখেও ছিলাম যে এটা যদি মিডসামার নাইটস ড্রিম না হয় তাহলে মিডসামার নাইট ড্রিম কি? অসাধারণ। আমারও চোখে জল চলে এসেছে মানে এটা শুনতে শুনতে। তুমি কটা ফুটবল ওয়ার্ল্ড কাপ কভার করলে? 3টে। 3টে। ফুটবল ওয়ার্ল্ড কাপের উন্মাদনাটা একটু বলো, ওটা কি? এবং ফুটবল ওয়ার্ল্ড কাপ, দেশ ভেদে সেটা কিভাবে বদলে বদলে যায়? ফুটবল ওয়ার্ল্ড কাপ বললে আমার দুটো লোকের কথা মনে হয়। একটা লোক নাম মেসি, একটা লোক হচ্ছে মারাদোনা। কমপ্লিটলি আলাদা দুটো লোক। মেসি এত অন্তর্মুখী যে আমার মাঝে মাঝে মনে হয়েছে যে আমি যদি সিলেকশন কমিটির চেয়ারম্যান হতাম, আমি মেসিকে কি ক্যাপ্টেন করতাম? মানে অফকোর্স হি লিডস বাই এক্সাম্পল। ক্রিকেট হলে তো করতামই না, কোনো চান্সই নেই। ফুটবলে হয়তো ওই মাঠের মধ্যে তো অ্যাক্টিভ ক্যাপ্টেন্সি করতে হয় না, হয়তো করতাম। কিন্তু মেসিকে, আমার তো মনে হয় মেসি এবং পেলের মধ্যে বিশ্বসেরা ডিসাইডেড হওয়া উচিত। মারাদোনাও নয়, মেসি। যদি তুমি 1 নম্বরে রাখো মেসি, মেসি অ্যান্ড বিটুইন মেসি অ্যান্ড পেলে হয়তো আমি মেসিকে এগিয়ে রাখবো, কারণ ভিডিও টেকনোলজির যুগে আরো বেশি ডিফিকাল্ট হয়ে গেছে লোকের পক্ষে। এবং মেসি এতগুলো পরীক্ষা দিয়েছে, ইউরোপে পরীক্ষা দিয়েছে, বিশ্বকাপে পরীক্ষা দিয়েছে, সর্বত্র পরীক্ষা দিয়েছে। পেলেকে কিন্তু এত পরীক্ষা দিতে হয়নি, হয়তো দিলে তিনিও জিততেন। পেলে এখানে কলকাতায় পেলে বলেছিলেন যে পেলেকে জিজ্ঞেস করা হয়েছিল যে এখনকার আমলে ডিফেন্সিভ মার্কিং ভিডিও আপনি পারতেন? তখন পেলে বলেছিলেন যে সো ইউ আর আস্কিং মি whether Beethoven could have played today? তো বিথোভেন যদি এখনো গান বাজাতে পারে তাহলে আমিও ওইরকম খেলতে পারতাম। বাট আই থিঙ্ক মেসি ইজ জাস্ট আনবিলিভেবল, বিকজ প্রত্যেকটা ম্যাচে ওকে মারার জন্য জাপান প্লেয়াররা তৈরি, মারবে, তার মধ্যেই ও এমন একটা জিনিস করে দেয় যেটা অবিশ্বাস্য এবং বছরের পর বছর করতে থাকে। কিন্তু ব্যক্তিগতভাবে তুমি যদি বলো আমার সবচেয়ে আবেগঘন অভিজ্ঞতা কি,
দ্যাট ইজ ডিয়েগো মারাদোনা। কোনো কিছু কোনো তুলনাই চলে না। মানে মারাদোনা, সেকেন্ড টাইম ইন্টারভিউর কথা আগে বলি, যে মারাদোনার কথা বলতে পারি তো? প্লিজ প্লিজ। আচ্ছা, মারাদোনার সঙ্গে তার আগে কন্ট্রাক্ট হয়েছে 25 মিনিট এক্সক্লুসিভ ইন্টারভিউ হবে, সংবাদ প্রতিদিনের 25 মিনিট সাক্ষাৎকার দেবেন। ইন্টারভিউটা শুরু হওয়ার 1 মিনিট আগে মারাদোনার যে এজেন্ট, তার নাম এডু, সে মন মানে খেলতো, এখন দুবাইতে থাকে, ইংলিশ বলতে পারে, সে এসে বলল, ডিয়েগো ইজ সেইং আই হোপ ইউ আর পেইং হিম $10,000 ফর দিস। $10,000? তো কন্ট্রাক্ট হয়েছে, কন্ট্রাক্ট রয়েছে তো, যে আমরা মিডিয়া পার্টনার, তো ফ্রিতে 25 মিনিট ইন্টারভিউ। আবার গেল, এসে বললো, ডিয়েগো সেজ হি হ্যাজ নো টাইম ফর কন্ট্রাক্টস। কি বলছে কন্ট্রাক্ট? তখন ফাইনালি বিশাল যুদ্ধফুদ্ধ করে হুমকি টুমকি দিয়ে রফা হলো যে মারাদোনা দুটো প্রশ্নের জবাব দেবে, দুটো, জাস্ট দুটো। সেই দুটো, প্রথম প্রশ্ন হচ্ছে যে রোনাল্ডো বলছেন রোনাল্ডোই সর্বকালের সেরা, আপনি কি বলছেন? মারাদোনা ট্রান্সলেটার বললো, হো করে হাসলো। সে এটা কি বললো, ট্রান্সলেটারও হাসছে। তখন বললো যে উনি কি বললেন ডিয়েগো? Diego said, first let him get past Pele, then go to Messi, beat Messi, only then he can come to Diego. ওদের আগে হারাক রোনাল্ডো, তারপর তো আমার কাছে পৌঁছো। আর প্রথমবার যেবার ইন্টারভিউ করতে যাই, সেবার আনন্দবাজার 2008-এ, সেবার মারাদোনা অনেক ভদ্রসভ্য এসছেন। সেকেন্ড বার তো প্রায় রোখা যাচ্ছিল না, এত ইয়ে, কি বলবো, দুর্মর ইয়ে, হাফ প্যান্ট পরে সর্বত্র। ফার্স্ট টাইমে ভদ্র, যেবার সুভাষ চক্রবর্তীর আমন্ত্রণে এসেছিলেন, সেবার 25 মিনিট কথা হয়ে গেছে, একদম খাতায় কলমে, এগেন কন্ট্রাক্ট। এবার আমি জানতাম না যে মারাদোনা ইংলিশ বলতে পারেন, যেহেতু ইংলিশ বলতে পারেন না, তার একটা ইন্টারপ্রেটার লাগবে। এবার আমি তখন মারাদোনার ম্যানেজারকে বললাম, দেখুন আপনি আমায় 25 মিনিট দিয়েছেন, বাট ইন্টারপ্রেটার মানে তো এফেক্টিভলি 12 মিনিট, প্রত্যেকটা জিনিস ট্রান্সলেশন হবে, দুবার হবে। সো আপনি আমায় অন্তত একটু টাইমটা বাড়ান। তখন ইন্টারপ্রেটার গিয়ে মারাদোনাকে বললেন যে আওয়ার ফ্রেন্ড ইজ সেইং, যে এটা তো 25 মিনিট, এই আমি আছি, একটু টাইমটা বাড়ানো যায় কিনা। মারাদোনা বললেন 5 মিনিট। মানে তুমি বেশি চেয়েছো তো, 5 মিনিটে কমিয়ে দিলাম, 5 মিনিটে শেষ করো। তখন ম্যানেজার বলছে, ডিয়েগো ইজ সেইং ফিনিশ দ্য ইন্টারভিউ ইন 5 মিনিটস। এবার আমি একটা A4 সাইজ কাগজের এই উপর থেকে নিচ অব্দি প্রশ্ন লিখে নিয়ে গেছি 25 মিনিটের জন্য, বলছে 5 মিনিটে শেষ করো। তারপরে বলছে যে অ্যাকচুয়ালি ডিয়েগো ইজ সেইং ইজ ভেরি বিজি, জাস্ট 2 কোয়েশ্চেন্স। এবার আমি ভাবছি যে এ কি রে, মানে এই সব জোয়ার যন্ত্র করে এসে সব মিডিয়া জানে যে আমি একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ করবো, দুটো প্রশ্ন তো মানিজ্যত থাকবে না। তাই দেখলাম তাহলে কি ইন্টারভিউ করবো, আমি ওটা কাগজটাকে রেখে দু একটা কথা জিজ্ঞেস করি, জাস্ট নিজের অভিজ্ঞতার জন্য, যেরকম একটা দর্শনার্থী যায় সে সাংবাদিক সত্তাটাকে পুড়িয়ে দিলাম। আমি রেখে বললাম যে মিস্টার মারাদোনা, তখন বললো, নট মিস্টার মারাদোনা, কল মি ডিয়েগো। ঠিক আছে, ডিয়েগো। কোডোসেল কোথায় আছি বলতে পারেন? কোডোসেল মানে, বললাম যে 90-র ইয়েতে আপনাদের এগেনস্টে পেনাল্টিটা দিয়েছিল, জার্মানির হয়ে পেনাল্টিটা দিয়েছিল, সে এখন কোথায় বলতে পারেন? মারাদোনা বললো, ওয়াই? বিকজ কলকাতায় আমরা অনেকে ওকে মারার জন্য খুঁজছি। মারাদোনার বডি ল্যাঙ্গুয়েজ বললো, আমিও খুঁজছি, যে আগে পাবে মারবে, যে আগে পাবে সে অন্যকে জানাবে যে মেরেছে, এমন মারবে যে মালটা উঠে যেন না দাঁড়ায়। এবং তুমি বিশ্বাস করবে না, ওই প্রশ্নটা থেকে পুরো ইন্টারভিউ চেঞ্জ। আগে তো বলেছিল 2 মিনিট, লাস্টের দিকে ম্যানেজার বলছে শেষ করতে, আমি মারাদোনাকে দেখাচ্ছি, ম্যানেজার বলছে শেষ করতে, মারাদোনা বলছে আরো 5 মিনিট, বিকজ ইট ওয়াজ জাস্ট এ কনভারসেশন। তার মধ্যে একটা প্রশ্ন ছিল, তখন ডেভিড বেকহামকে নিয়ে এত রমরমা, যে ডিয়েগো হাউ ডু ইউ রেট ডেভিড বেকহাম? তখন ডিয়েগো একটা কি বললো, ওরা তখন দেখে ম্যানেজার খুব হাসছে, হোয়াট ডিড হি সে? ডিয়েগো সেড বেকহাম ইজ ভেরি গুড লুকিং। সুপার। পেলেকে কিভাবে রেট করলো? লোকে বলে ফাইটটা আপনার সঙ্গে পেলে, হা হা হা, তো ফাইটটা কে, পেলে কে এগিয়ে? বলছি পেলে তো ব্রাজিলেই জিততে পারেনি, ব্রাজিলের ওপিনিয়ন পোলে বলেছে ডিয়েগো 1, আয়ারটন সেনা সেকেন্ড, পেলে থার্ড। আগে তো পেলে ব্রাজিলে জিতুক, তারপরে তো ওয়ার্ল্ডে আসবে। তোমার অডিও ভিজুয়াল মিডিয়ায় ট্রানজিশনটা কি তারা থেকে শুরু হলো? অডিও ভিজুয়াল মিডিয়া প্রেজেন্টেশন শুরু হলো না, অডিও ভিজুয়াল মিডিয়া প্রেজেন্টেশন শুরু হলো 96 ওয়ার্ল্ড কাপ থেকে। সেই সময় স্লগ ওভার বলে একটা শো করেছিলাম, তার আগে দূরদর্শনের জন্য কিছু কাজ করেছি, বাট স্লগ ওভার থেকে মেনলি শুরু হয়। তারপরে মাঝখানে রেডিও, FM রেডিও প্রথম কলকাতায় আসে, সেই সময় আমি রেডিও FM এ একটা শো প্রডিউস করতাম, সেটা দীর্ঘদিন প্রায় মাস 6 চলেছিল, সে FM রেডিও করলাম। তারপরে 2000 আমাদের আনন্দবাজার আনফর্চুনেটলি টেলিভিশন প্রোগ্রামের উপর নিষেধাজ্ঞা ছিল, টেলিভিশন এবং রেডিওর উপরে।
সো প্রচুর পারমিশন নিয়ে ইটিভিতে সাফ কথাটা করার সুযোগ পেলাম। তারপরে আবার ব্যান হয়ে গেল কাজ করা। সো ওই খুচরো খাচ্ছে যখন পারমিশন পেয়েছি তখন করতে পারতাম সাফ না। কথা তো খুব পপুলার হয়েছে। সাফ কথা ওয়াজ ভেরি পপুলার এবং সাফ কথা ওই যে বললাম ঋতুপর্ণ যা প্রশ্ন করতো না সেই প্রশ্নগুলো আমি করতাম। আর আমার মনে আছে এখনো যে মিঠুন চক্রবর্তী একটা কি শ্রীদেবী নিয়ে প্রশ্ন করা, মিঠুন দা টেবিলের তলা দিয়ে আমায় মেরেছে, এবার এমন মেরেছে যে আওয়াজটা সিঁড়িতে ঢুকে গেছে, সাউন্ডে ঢুকে গেছে। এবার যখন ওইটা তখন মিঠুন দাকে বলেছি, তখন ওরা শো শেষ হওয়ার পর ওরা হাসছে, তখন মিঠুন দা বলছি এরা হাসছে কেন, তখন বলছি যে ওই সাউন্ডটা চলে গেছে, সাউন্ডটা বাদ। খুব মজা হচ্ছিল সাফ কথাতে। অ্যান্ড সবাই, বুদ্ধদেব বাবু এসেছিলেন, মিঠুন চক্রবর্তী, সৌরভ গাঙ্গুলি, অনেকে এসেছিলেন শোতে। এবং ইট ওয়াজ এবার কিন্তু এগেন প্রবলেম হলো যে শোটা অফিস থেকে পারমিশন পাওয়া গেল না সেকেন্ড ইয়েতে। তো যে মুহূর্তে আবার এবিপি আনন্দতে 2005-এ পারমিশন পেলাম, কেপ্ট অন ডুইং এবিপি আনন্দ। আর তারপরে আমার মনে হলো একটা সময় এসে যে আমি একদিন সুমন চট্টোপাধ্যায়কে এটা নিয়ে বলছিলাম যে প্রিন্টে যে কাজগুলো, তুমি যদি সাহিত্যিক না হও, তুমি প্রিন্টে যে কাজগুলো করেছো সেই কাজগুলো এখনকার দিনে লোকে কোথায় পড়বে? লাইব্রেরি যাওয়া বন্ধ হয়ে গেছে। যদি না সেগুলো ফেসবুকে নতুন করে রিসাইকেল হয়, সেই লেখাগুলোর কোনো মানে কিছু নেই। সো তাহলে আমরা যারা প্রিন্টে এত বছর সাংবাদিকতা করেছি, আমরা কি আধুনিক সময়ে জিরো থেকে শুরু করছি? আমার তাই মনে হয় যে তুমি একদম পুরো তুমি ব্যালেন্স ক্যারিড ফরওয়ার্ড হলে 15 কি 16। সো তাহলে আমি যতদিন কর্মক্ষম আছি আমার উচিত নতুন মাধ্যমে চেষ্টা করা, যে নতুন আমার যেটুকু সঞ্চয় তো নতুন মাধ্যমেরই সঞ্চয়, বিকজ আর তো কিছু প্রিজার্ভড হচ্ছে না। হয়তো কোনোদিন প্রিজার্ভড হবে আজ থেকে 30-40 বছর পর, তখন বেঁচে থাকবো না। সো আধুনিক সময়ে আমার যাতে অন্তত কোনো ক্রিয়েটিভ ব্যাংক ব্যালেন্স থাকে, সেই জন্য ভিজুয়াল মিডিয়ার নানা ফর্মে আমি কখনো ওটিটি তারাদের শেষ তর্পণ করেছি, রেডিও করেছি, ডিজিটাল রেডিও করেছি, টেলিভিশনে এখন ডিজিটাল আমি স্টেডিয়াম বুলেটিন বলে একটা শো করি রেগুলারলি। সো বিভিন্ন ফর্মে নিজেকে তারাদের শেষ তর্পণ যেটা, সেটা যে আমার কি মনের কাছের, এবং ওটা বই হিসেবেও তো বেরিয়েছে। তারাদের শেষ কথা না, শেষ তর্পণটা আবার নতুন নিয়ে তাদের শেষ চিঠি বেরিয়েছে। তারপরে তারাদের শেষ তর্পণটা আবার আলাদা, তারপরে যারা মারা গেছেন তাদের হইচইতে তো আমি দুটোই দেখেছি এবং আমার এত এত ভালো লেগেছে। কারণ আমার কোথাও মনে হয় যে বাঙালি এত নস্টালজিয়ার ভক্ত। তুমি জানো কি জানো, ভারতবর্ষের মধ্যে গাওয়াস্করের ছবি আজও বাংলায় সবচেয়ে বেশি বিক্রি হয়। তাই? এবং গাওয়াস্কর একদিন আমায় বলেছেন যে আমার এক এক সময় খারাপ লাগে যে আমি এত ভালোবাসা কলকাতা থেকে পাই, সেই অনুপাতে আমি ইডেনগানসে যথেষ্ট রান করি। এবং সেই জন্য এই নস্টালজিক শহর, কিন্তু যারা চলে যায় সামহাও আমরা তাদের প্রতি অনুরাগটা যেন হারিয়ে ফেলি। আজ সৌমিত্র চট্টোপাধ্যায় চলে গেছেন, তার মেয়ে পৌলমী অনুষ্ঠান করলে তবেই অনুষ্ঠান হয় সৌমিত্রদার উপরে, আর কিন্তু কিছু সেরম ভাবে হয় না। আমার কোথাও মনে হয় যে তাদের সময়ের একজন কারবারি হিসেবে আমার উচিত, একটা সামাজিক দায়বদ্ধতা আছে, এই মেমোরিগুলোকে আমার সীমাবদ্ধতা অনুযায়ী কোথাও একটা প্রিজার্ভ করে রাখা। তুমি সাহিত্য, আমরা অপেক্ষা করেই ছিলাম যে এই ভদ্রলোক কবে লিখবেন, কবে শুধু স্পোর্টসের 1.5 কলাম 2 কলাম আমরা যে পড়ে মন ভরাই, একটা দুমলাটে কবে পাবো। এটা তুমি কবে ভাবলে যে আমি এবার সিরিয়াস লেখার দিকে চলে যাব? যে প্রথমত কিছু প্রিয়জন খুব দ্রুত পৃথিবী থেকে চলে যায়, তারা কেউ বয়স্ক কেউ কম বয়স্ক, এবং আমার মনে হতে থাকে যে এটা তো একটা মৃত্যুটা একটা মিউজিক্যাল চেয়ারের মতো হয়ে গেছে, যে কেউ জানে না যে হঠাৎ এসে চেয়ারটা পাবে কি পাবে না। সো এই ভাবনা থেকে আমার মনে হয় যে আমার যদি কিছু করণীয় থাকে, আমার যে অধিগত যোগ্যতা, সেই অধিগত যোগ্যতা কিন্তু আমায় অভিনয় করতে বলে না, বিকজ অভিনয় করাটা আমার অধিগত যোগ্যতার মধ্যে পড়ে না। আমার ক্রাফটটা দিয়ে, কন্টেন্টটা দিয়ে আমি যে জায়গায় করতে পারি, তার প্রত্যেকটা জায়গা আমার এক্সপ্লোর করা উচিত। আমি হয়তো কোনো জায়গায় 10 পেতে পারি, 5 পেতে পারি, কিন্তু আই উইল গো অ্যাওয়ে উইথ দ্য স্যাটিসফ্যাকশন দ্য অ্যাটেম্পটেড দ্য ফুল বাফে। আমি কোনো বাফের পদ রান্না করা চেষ্টাটা অন্তত ছাড়িনি, বিকজ সময় সবারই দ্রুত ফুরিয়ে আসছে, হয়তো আমারও ফুরিয়ে আসছে। এবং লাস্ট 6 মাসের মধ্যে আমি এমন 4 জনকে হারিয়েছি যাদের কারুর বয়স 57, 61, 62, 54, ভাবাই যায়নি যে তারা থাকবে না। আমার কোথাও মনে হয় যে যা করার আছে সেটা করে যাওয়া উচিত, এবং সেটা কালকের জন্য ফেলে রাখা উচিত নয়, অনেকটা এই ভাবনা থেকে।
এই ভাবনা থেকে এই লেখা অনেকটা এই ভাবনা থেকে যে করবো বলে অনেকদিন সাহিত্য ধরে রেখেছিলাম, তারপর মনে হলো চেষ্টা করি না, কি হবে, বড়জোর খারাপ হবে, কিন্তু আমি তো নিজে জানবো যে আমি চেষ্টা করেছিলাম। বিকজ এখন এই বয়সে এসে একটা জিনিস বুঝি যে সাফল্য বা ব্যর্থতা কোনোটাই তোমার হাতে নেই, তুমি চেষ্টাই করতে পারো, চেষ্টাটাই করি। তোমাকে একটা মজার খবর দিই, আমার এক ভাই জয়েন্টে প্রথম অ্যাটেম্পটে হয়নি, এবং পরের অ্যাটেম্পটে ওর হয়, এবং ইন দ্য মিন টাইম ও জয়েন্টের জন্য যে সিরিয়াসলি প্রিপারেশন নিয়েছে, তার সাথে ছিল কিছু জয় হে, তোমার কিছু উজ্জীবিত করার মতন বই। সেটা ওকে না, ও আমাকে বলতো যে এই বইগুলো পড়েছি, বইগুলোর শেষে কিছু একটা আছে যেটা আমাকে খুব, পরের বার অ্যাটেম্প্ট করছি, আমার ব্যাচের বন্ধুরা পেয়ে গেছে, আমি পাইনি, আমি সবার থেকে ছোটদের সাথে পড়ছি, ওগুলো কিছু মনে হয়নি। কারণ গৌতম, ও তো দা বলবে না, আমরা চিনি বলে বলি, গৌতম ভট্টাচার্যের এই বইগুলো আমাকে রাস্তা দেখিয়েছে। তুমি লেখার সময় ভেবেছিলে যে এইগুলো মানুষকে ইন্সপায়ার করবে? না, আমি আমাকে ইন্সপায়ার করছিল সেভাবে ভেবেছিলাম। আমি এখনো ভাবি যে ইমরান খানকে জিজ্ঞেস করা যে অনন্ত, মানে আমার এটা খুব কৌতূহল, যেহেতু আমি স্পোর্টসে খেলতাম, যে ম্যাক্সিমাম প্রেশার যখন, সেখানে তুমি কি করে সার্ভাইভ করবে? একটা শট, তুমি অমিতাভ বচ্চনের সঙ্গে এক ফ্রেমে 3টে রিটেক হবে না, কি করে বেস্ট শট দেবে? সো আমি ইয়ান চ্যাপেলকে জিজ্ঞেস করেছিলাম যে হোয়াট ইজ দ্য আর্ট অফ পারফর্মিং আন্ডার প্রেশার। আমার একটা মানে নিজস্ব কৌতূহল যে আমরা যখন অনন্ত প্রেশারের সামনে পড়ি, আমি কালকে মাধ্যমিক পরীক্ষা দেব, জীবন মরণ, আমি কি করে নার্ভটা স্টেডি রাখবো? তখন ইয়ান চ্যাপেল একটা কথা বলছেন, we all leak oil but the best ones know how to control the leak. হ্যাঁ, সেটাই, কি করে লিকটা কন্ট্রোল করবো? তখন উনি বলেছিলেন যে তুমি ফেল করলে, তুমি না পারলে কি করবে এটার কথা ভাববেই না, তুমি জাস্ট যেটা করছো সেটা ভাবো। কারণ তুমি যদি ওইটা ভাবতে যাও, দুটো মিলে প্রেশারটা অনেক বেশি হয়ে যাবে। আমরা কিন্তু ওটা তো চিন্তাটা এসেই যায়, ওটা থেকে মনকে কমপ্লিটলি ডিসোসিয়েট করতে হবে। আচ্ছা, আরেকটা ফর্মুলা, ইমরান খান, আপনি কি করে আন্ডার প্রেশার সার্ভাইভ করেন? ইমরান খান বললেন যে 8 উইকেট ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, আমার সঙ্গে তৌসিফ ব্যাট করছিল ইয়েতে, লাহোরে খেলা হচ্ছে, মার্শাল বল করছে, 8 উইকেট পড়ে গেছে। আমি দেখলাম প্রেস বক্সে মানে পাকিস্তানি জার্নালিস্টদের তৎপরতা বেড়ে গেছে, সব এরম ভাবে আছে যে উইকেটটা পড়বে আর শেয়ালগুলো বেরিয়ে আসবে। পাকিস্তানি জার্নালিস্টদের জ্যাকেল বলতেন সেই সময়, এখন বলেন না, প্রধানমন্ত্রী রাজনৈতিক নেতা ভালো বলেন, তখন বলতেন জ্যাকেল, যে মানে খারাপ সময়ে এসে বেরোবে, আর যে আমার ভালো সময় হবে জঙ্গলে ফেরত চলে যাবে। তো আমি দেখলাম যে ওরা 8 উইকেট পড়ে গেছে, এরা সব বুড়ি মেরে প্রেস বক্সের যে সিটগুলো এরম এগিয়ে আছে, মানে সেলিব্রেট করবে এক্ষুনি। And that is when I told myself that I cannot get out. So I drew the match. এবার এটা মানে এটা ইমরান খানের পক্ষেই বলা সম্ভব, কিন্তু অ্যাকচুয়ালি কি করতে হয়? রাহুল দ্রাবিড়কে একবার জিজ্ঞেস করেছিলাম যে, মানে এটা আমার একটা জাস্ট কৌতূহল, এবং এটা থেকে আমি শুধু যে লোকের জন্য বলছি তা না, আমি নিজেও জানার চেষ্টা করছি যে আমি কি করব। রাহুল দ্রাবিড়কে বলেছিলাম যে রাহুল, when I first saw you, honestly I was not very impressed. আমার এখনো মনে আছে যে রাহুল ওই স্লগ ওভার শুটিংটার জন্য আমরা রাহুলের ঘরে গেছিলাম। রাহুলের ঘরে তখন বিক্রম রাঠোর থাকতেন, যিনি ভারতীয় দলে ব্যাটিং এনসিএল কোচ হবেন। বিক্রম রাঠোর তখন অনেক এগিয়ে গেছেন, 96 ওয়ার্ল্ড কাপের কন্ডিশনিং ক্যাম্প চলছে বেঙ্গালুরুতে। তো কোনোদিনই ওর রুমমেটকে ঘরে দেখতে পাই না। রুমমেটটা কে? বলো ওর নাম হচ্ছে রাহুল দ্রাবিড়। তো এই কোথায় থাকে? বলো যে ও বাড়িতেই থাকে, অর্ধেক সময় থাকে, চলে যায়। সো আমার ধারণা ছিল এটা একটা মানে লুম্পেন টাইপের কোনো লোক হবে রাহুল দ্রাবিড় বলে লোকটা, মানে এই থাকে না, ঘরে থাকে না, ঘুরে বেড়াচ্ছে, ওসব ঘুরে টরে। তবে একদিন দেখলাম বেরিয়ে গেল, কোনো পাত্তাও দিল না, সাংবাদিক বসে আছে এটি। তা আমি বুঝলাম যে এর ভবিষ্যৎ খুব খারাপ, মানে। তো এবার যখন টিমটা অ্যানাউন্সড হলো, বিক্রম রাঠোর ওয়াজ হাইলি টিপ যে ও খেলবেই। টিমটা যখন অ্যানাউন্স হলো তখন বিক্রম রাঠোর টিমে নেই। বিক্রম রাঠোরের কাছে গেলাম, এবার আমার তখন প্রথম মনে হচ্ছে যে এই যে স্লগ ওভারে ইন্টারভিউগুলো নিলাম, বিক্রম রাঠোরের সেটা নিরর্থক হয়ে গেল, কারণ তো টিমেই চান্স পেলেন না, কারণ ওটা দেখানো হবে ওয়ার্ল্ড কাপের সময়। আর মন খারাপও লাগছে, এটা লোক এত ইয়ে ছিল। তো বসে আস, তো বিক্রম রাঠোর বললেন যে আমার যে আপনার রুমমেটও তো চান্স পায়নি। রুমমেট টিম শুনে কি বললো? বলো রুমমেট কিছুই বললো না, টিমে নেই, কাজ ঝাঁকিয়ে বেরিয়ে চলে গেল কিট ব্যাগ নিয়ে, আর ফিরবেও না, বাড়িতে চলে গেছে। আমি বললাম যে মানে যেরম লাচুয়া ভেবেছিলাম সেরমই প্রমাণিত হয়েছে আর কি, যে টিম শুনে কিছুই বললো না।
অনেক বছর পরে রাহুল দ্রাবিড় একদিন আমায় কিছু কথা বলার জন্য ডিনারে ডেকেছিলেন দিল্লিতে। তখন আমি বললাম যে রাহুল, এরকম একটা তো আমার একটা কৌতূহল আছে, জিজ্ঞেস করে বলো। এবং যে এরকম বিক্রম রাঠোর বলেছিল যে ও টিমটা শুনলো, কিছুই বললো না, কাজ ঝাঁকিয়ে চলে গেল, সেই লোকটা কি করে এই লোকটা হয়? তখন ও বললো না, সেই লোকটা না, আমি যখন শুনলাম আমি টিমে নেই, আমি কেঁদে কি করব? আমি নিজেকে নিজে জিজ্ঞেস করলাম যে তাহলে কর্ণাটকের কটা ম্যাচ ফাইনালের আগে বাকি রইলো? দেখলাম 4টে। চারটেতেই আমার 100 করতে হবে ইংল্যান্ড ট্যুর, 4টেতেই করলাম, ইংল্যান্ড ট্যুরে চলে গেলাম। কি বলবে, মানে মাইন্ডসেটটাই কমপ্লিটলি আলাদা, মাইন্ডসেটটাই আলাদা। আর তুমি বলছি যে লেখা, আমি তোমার আরেকটা ঘটনা বলি। আমি প্রতিবার যখন চণ্ডীগড়ে যেতাম ম্যাচ কভার করতে, একটা ছেলের ফোন ইনভেরিয়েবলি আমার কাছে আসতো, একটা বাঙালি ছেলে, সে আমার ফ্যান বলে দেখা করতে চায়। আর আমার কেন জানি না মনে হতো ছেলেটা বুকি, কারণ কোনো ফ্যানও এত নাছোড় হতে পারে না, নিশ্চয়ই বুকি। তখন ওই সময় বুকি টুকি শুরু হয়ে গেছিল। সৌরভ ক্যাপ্টেন, আমরা এই দুটো, হয় এ আমাকে ধরে সৌরভের কাছে যেতে চায়, অথবা এ বুকি। আমার ফ্যান হতে পারে না, আমার ফ্যান এরকম অক্লান্ত চলে আসছে, হোটেলে থাকছে, ইয়ে করছে, এত সময় দিতে পারে না। তো এবার সেই ছেলেটা আবার পরের বার এসে দেখতে শুনতে ভালো ভদ্র, তাই বললাম যে এরকম বলো, এবং আমি জানতাম ও আমায় কি বলবে। তো বললো যে একদিন কি আমি আপনাকে একটু খাওয়াতে নিয়ে যেতে পারি? এতবার বলেছে, আমি আমি মেন্টালি নিজেকে কন্ডিশন করলাম যে তুমি খেতে যাবে, আর অভদ্রতা করবে না। কিন্তু ও যখন তোমায় ড্রিঙ্কসটা অফার করবে তুমি নেবে না। আচ্ছা, ও যখন তোমায় কোনো টিমের কথা বের করার চেষ্টা করবে, কথা বলবে না। আমি একদম নিজেকে কন্ডিশন করে নিয়ে ওর সঙ্গে ডিনারে গেছি। ঠিক ওই যেরকম হয়, একটু ড্রিঙ্ক নেবেন না, না ড্রিঙ্ক করেন না, খুব কালে ভদ্র। আজকে সেই কালে ভদ্র হতে পারে না, না। তারপরে ছেলেটা ফাইনালি বলল যে আমার মনে হয় আপনি আমাকে অবাক হয়ে যাচ্ছেন যে আমি কেন এরকম আপনাকে পারসিস্ট করছি। আমি মানে একটু অবাক হচ্ছি। তো তার কারণ কি জানেন? আমি আপনার কাছে জীবনভর কৃতজ্ঞ। কৃতজ্ঞ, আমি তো ভাই তোমায় চিনিই না। বলছি আসলে আপনি একটা সৌরভ গাঙ্গুলিকে নিয়ে একটা লাইন লিখেছিলেন, যেটা আমার জীবন বদলে দিয়েছে, তাই আমি কৃতজ্ঞ। আমি জীবন কি লাইন? তখন বললো যে আমি চণ্ডীগড়েই একটা কোম্পানির তে কাজ করতাম, সেলস ট্রেনি, তারপরে সেলস অফিসার ছিলাম। সেই সময় প্রচন্ড প্রেশারে ছিলাম, এবং প্রেশারে পড়ে চাকরি ছেড়ে দেবো এরকম অবস্থা, বিপর্যস্ত মানসিক অবস্থা। সেই সময় আপনি একটা 99 ট্যুরে সৌরভ গাঙ্গুলির ক্রিকেট কফিনে একটা লাইন সবার ওপরে আছে, লাইনটা আপনি লিখেছিলেন যে তোমার চাকরিতে যদি কোনো সমস্যাই না থাকে তাহলে সেটা কোনো চাকরি নেই। এই লাইনটা আমাকে একটা ধাক্কা দেয়, যে আরে আমার চাকরিতে সমস্যা আছে, সেই জন্যই তো এটা চাকরি। এবং তারপর থেকে আমার পুরো মাইন্ডসেটটা বদলে যায়। সৌরভ গাঙ্গুলি ইন এনি কেস আমার হিরো, সেই কথাটা বলেছে, সেটা ফলো করে। আজকে আমি এই কার্ডটা নিন, আমি ওই কোম্পানির অল ইন্ডিয়া সেলস ম্যানেজার। আমি না মানে জাস্ট ছেড়ে দিলাম, সৌম্যকান্ত গাঙ্গুলি এখনো অবশ্য রেগুলার যোগাযোগ আছে, এবং আমি পুরো বিস্ফারিত হয়ে গেছি বাহ। যে একটা সৌরভ গাঙ্গুলির মোটিভেশনাল নিয়ে একটা, আমি এসে সৌরভকে বলেছিলাম যে একটা ছেলের সঙ্গে আলাপ হলো, তখন সৌরভ মজা করে বললো যে, ওকে বললো যে ওইরকম একদম সরকারি অফিসের লোয়ার ডিভিশন ক্লার্ক না হলে প্রত্যেকের চাকরিতে সমস্যা, যে ঢেউ তো আসবেই, ঢেউয়ের সঙ্গে তোমায় বাঁচতে হবে। আমি টিভি চ্যানেলে একটা সমস্যা নিয়ে জয়েন করেছিলাম এডিটরশিপে, কি করব। তখন আমি বললাম যে প্রচুর সমস্যা, বুঝতে পারছেন। তো সৌরভ আমার বলেছে যে আরে 323-এ 3-এ খেলবে না 57 ফর 4-এ খেলবে? কিসের প্লেয়ার যদি 57 ফর 4-এ না খেলো? এই যে কথাটা, এরম ধরনের যারা একটা মানে কি বলবো টপ লেভেলে যারা বিচরণ করেন, তাদের দিনের এই পর দিন পারফর্ম কথাগুলো করেছেন। ভীষণভাবে ইন্সপায়ার করে। সো আমি সেই কথাগুলো, আমি নিজে প্রথমে ইন্সপায়ার্ড হয়েছি, এবং শিওরলি অন্য অনেকে হয়েছে। বরং এই কথাগুলো তো ইন্সপায়ারিং বটেই। শাহরুখ খান আমার বলেছিলেন একবার একটা কথা, আমি ওটাও ভুলতে পারি না, ওটাও পুরো জীবনের মন্ত্র হয়ে গেছে, যে গিরতে হ্যায় শের সওয়ারি ময়দানি জং মে, ও জিসম ক্যা গিরে যে ঘুটনো কি বল চলে। মানে যারা যুদ্ধের ঘোড়া, তারাই তো পড়ে, তারাই হয়তো পড়ে মারা যায়, যে হামাগুড়ি দিচ্ছে সে আর পড়বেটা কোথায়? সো এইটা যদি তুমি ভাবো, তাহলে আমার মনে হয় তোমার চলার রাস্তাটা, দুর্গম রাস্তার মধ্যেও তুমি কোথাও একটা নিজেকে মোটিভেট করতে পারবে। এবার আসি দুঃসাহসের ইজারা বইমেলায়। এবার তোমাদের এই অফারিং চানাচুরটা কি উজ্জ্বল না মুখরোচক? এটা আমি মুখরোচক। খেয়েই যাচ্ছি বারবার। মুখরোচক, হ্যাঁ, থট আজমা। হ্যাঁ, তো দুঃসাহসের ইজারা বাংলায় প্রথমবার লেখা একটি যুগ্ম উপন্যাস,
দেবারতী মুখোপাধ্যায় নিজে একজন নামকরা লেখিকা, তুমি আগে বলো এই যুগ্ম লেখাটা কি করে সম্ভব, কিভাবে, কে কোথায় পার্টিসিপেট করে? সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে একটা যুগ্ম উপন্যাস লেখা হলো, যেটা বাংলায় এর আগে হয়নি। বাংলায় কি হয়েছে, একাধবার হয়েছে। আমায় সেদিন ত্রিদীপ চট্টোপাধ্যায় প্রকাশক বলছিলেন এবং লেখক, উনি বলছিলেন যে উনিও একজনের সঙ্গে যুগ্ম লিখেছেন, কিন্তু সেটা হচ্ছে একটা খণ্ড উনি লিখেছেন, এই একটা খণ্ড লিখেছে। আমাদেরটা সেটা নয়, আমাদেরটা মিলিত। সবচেয়ে মজা হচ্ছে যে দেবারতীর সঙ্গে আমার লাস্ট দেখা হয়েছে গত জুলাই মাসে বঙ্গ সম্মেলনের সময় আমেরিকায়। তারপর থেকে এই বই বেরোনো অবধি একদিনও দেখা হয়নি, একদিনও দেখা হয়নি। ইনফ্যাক্ট আমি ওকে বলছিলাম যে এটাই যদি হয়, তাহলে তো আমি কালকে যে লোকটা নিউ ইয়র্কে থাকে তার সঙ্গে যুগ্ম উপন্যাস লিখতে পারি। কারণ যদি দেখাটাই দরকার না হয়, আমরা মেলে পরস্পরকে পাঠিয়েছি, ও এডিট করে আমায় পাঠিয়েছে, আমি আবার এডিট করে রিএডিট করে ওকে পাঠিয়েছি। এইভাবে এক একটা চ্যাপ্টার তৈরি হয়েছে। একটা গল্পের বুনট আগে থেকেই ছিল, যেটা বাস মিউচুয়ালি এগ্রিড আপন। আমেরিকায় যখন দেখা হয়েছে ওর সঙ্গে, তখন এক লাইনও লেখা হয়নি। ওই যদিও প্রচ্ছদটা লঞ্চ হয়ে যায় আমেরিকাতে, কারণ প্রকাশক চেয়েছিলেন যে বঙ্গ সম্মেলনে ওটা লঞ্চ করতে। কিন্তু লেখাটা তারপরে যেভাবে হয়েছে, কমপ্লিটলি অন্যভাবে। আর একটা কথা বলি যে এটা, এই যে ঘটনাটা, সেটাও একটু বলো। হ্যাঁ, ঘটনাটা হচ্ছে, প্রেক্ষিতটা হচ্ছে, যেটার উপর বাংলা সাহিত্য কেন, বাংলা সাংবাদিকতা তো কাজ হয়নি। সে যারা ব্যাংক ম্যানেজার, প্রচুর বাঙালি ব্যাংক ম্যানেজারও আছে, তারা অনেক সময় লোন দেওয়ার জন্য ইমেন্স প্রেশারের মধ্যে থাকেন, ইমেন্স প্রেশার। এবং এই প্রেশারের দুটো রাস্তা থাকে, হয় তুমি কম্প্রোমাইজ করো, নইলে কিন্তু তোমার জীবনকে ঝুঁকির মধ্যে নিয়ে যাও। স্পেশালি তুমি যদি বিহার, ইউপি, পশ্চিমবাংলার খুব দুর্গম জায়গায় ব্যবসায়ীরা এমনভাবে ব্যাংক ম্যানেজারকে, মানে বিভিন্ন পাওয়ারফুল আরো মাসেলস নিয়ে আসে, যে সময় সময় ব্যাংক ম্যানেজারের পক্ষে খুব মুশকিল হয়ে যায়। এবার দুরকম ব্যাংক ম্যানেজার, একটা ব্যাংক ম্যানেজার হচ্ছে যে তারা জেনুইনলি টাকা দিল, ভেবে যে কোলাটারাল সিকিউরিটি আছে, পরে দেখলো কিচ্ছু হচ্ছে না, কোনো টাকা ফেরত পাচ্ছে না, উল্টে ব্যাংক তাকে শোকজ করে সাসপেন্ড করে দেয়। আরেক রকম ব্যাংক ম্যানেজার হচ্ছে যারা এই প্রেশারের কাছে মাথা নত করে, অথবা লোভের কাছে মাথা নত করে, করে তারা এটার পার্ট হয়ে যায়, কিছুদিন নিরুদ্দেশ হয়ে যায়, টাকা লোন ফোন দিয়ে যখন নিরুদ্দেশ হয়ে যায়, অনেক বাদে ফেরত আসে, হয় তার নামে ওয়ারেন্টি ইস্যু হয়, ততদিনে ধাবা পড়ে যায়, আবার তারা স্বাভাবিক জীবনযাপন করতে শুরু করে। আমি জানি হিন্দুস্তান পার্কে এখানে একজন অবাঙালি ম্যানেজারের কথা জানি, যিনি একই কাজ করেছেন। কিন্তু অনেকে আছে যাদের জীবনহানি ঘটে, যাদের তুলে নিয়ে যাওয়া হয়, তারা কথা শোনে না বলে। আমাদের উপন্যাসে তেমনই একজন বাঙালি ম্যানেজারের কথা বলা আছে, যিনি এই আপোষ না করার জন্যে তাকে তুলে নিয়ে গিয়ে নিরুদ্দেশ করে দেওয়া হয়, এবং তারপরে যেটা হয় সেটা গল্পে আছে। এই ব্যাপারটার উপরে তুমি যদি নেটে যাও, যদি গিয়ে জাস্ট একটা সার্চ মারো মিসিং ব্যাংক ম্যানেজার্স, তুমি কত উদাহরণ দেখতে পাবে, কোনো সীমা সংখ্যা নেই। ব্যাংক ম্যানেজাররা মিসিং হয়ে যায়, এবং এটার উপরে আমার মনে হচ্ছে আলো ফেলা হয়নি। তাই এই বিষয়টা নিয়ে স্পেশালি এটা বাঙালিদের, কারণ বলছি বাঙালিতে প্রচুর ব্যাংক চাকুরে আছেন যারা অনেক উচ্চ পদে যান, কিন্তু আমায় কেউ কেউ বলেছেন যে আমরা প্রফেশনাল অফিসারের চাকরি পাশ করেছি, পরীক্ষা দিয়ে প্রফেশনাল অফিসারের স্কিল সেট দিয়ে, এই সমস্যা কি করে গুন্ডা দমন করতে হবে, আর কি করে এইরকম অসাধু ব্যবসায়ী সামলাতে হবে, এটা তো আমাদের ট্রেনিং এ শেখানো হয়নি। এটা আমরা কি করে জানবো? এটা তো আমরা কি, আর আমরা যখন পুলিশের কাছে যাই, প্রশাসনের কাছে যাই, সবসময় সহযোগিতা পাই না। তাহলে আমরা কি করব? আইন নীরব, আদালত নীরব, পুলিশ নীরব, আমি একা মানে অভিমন্যু হয়ে যাচ্ছি। এটা একটা অভিমন্যুর গল্প। আর থ্রিলার, পুরো টান টান, অ্যাবসলিউট থ্রিলার। এটা কি আমি পেতে পারি? আরে তোমার জন্য আমি লিখে রেখেছি, কি বলছো? তুমি কিন্তু শুধু ইন্টারভিউ করছো বলে না, তুমি যদি শুধু ইন্টারভিউর হতে, আমি বইটা দেখিয়ে ক্যামেরা আমার বাড়ি নিয়ে চলে যেতাম। না না, লেখাটা লিখেছি তুমি রেগুলার বইটই পড়ো বলে। আমি বই পড়ি, আমি আমি জানি। পড়তে ভালোবাসি, লিখতে ভালোবাসি। তোমার এখানে এত বই রয়েছে, থ্যাঙ্কস আ লট। আমার জায়গা রেখো, কিন্তু প্রায় ভর্তি হয়ে গেছে। ওই তো জয় হে, উইকি সব রয়েছে এখানে। এই যে বিরাট কোহলি কথাটা বলেছেন, ওটা তো উড়িয়ে দেওয়ার মতন কথা নয়, যে আমার যে ফলোয়ার আছে তাহলে আমার কোনো সাংবাদিকের দরকার নেই। বিরাট কোহলি ছেড়ে দাও, রাজ চক্রবর্তী আমার একদিন বলেছে যে আগে টাইমস অফ ইন্ডিয়াকে ছবার করে ফোন করতে হতো, আমার এখন ইনস্টাগ্রামের ছবি দিয়ে ওরা ফলো আপ করে।
তো এই একদম চেঞ্জিং, সত্যি, এটা কিন্তু সবার সত্যি কথা, সত্যি সবার কথা, সবার কথা, সবার কথা। এই চেঞ্জিং টাইমকে একজন সাংবাদিক কিভাবে কাউন্টার করবে? খুব ডিফিকাল্ট, খুব ভালো প্রশ্ন। চেঞ্জিং টাইমে তোমার যে পাওয়ারটা ছিল, তুমি যেটা 6 মারতে পারতে, সেটা এখন এখন ডট বল হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমার যে এরিয়াগুলো ছিল, সেই এরিয়াগুলো প্রত্যেকটা ব্লকড হয়ে গেছে। তুমি যে তোমার মাধ্যমে লোকে খবর পেত, তুমি একচেটিয়া কারবারি ছিল, এখন তুমি একচেটিয়া কারবারি নও। আমার মনে আছে ব্রাজিলে একটা ট্যাক্সি ড্রাইভার, ইংলিশ জানতো, ওকে আমি রেখেছিলাম। সে ব্রাজিলের একটা প্লেয়ার ছিল ফ্রেড বলে, 9 নম্বরে খেলতো, ফ্রেড কনফেডারেশন কাপে গোল টোল করেছিল। যারা এই ক্যামেরাটা তোমাদের এখানে সহায়ক, ওরা অনেকে খুব স্পোর্টসে ইন্টারেস্টেড, আমাকে যে নিতে এসেছিল, আমার ধারণা ওরা হয়তো ফ্রেডের নামও জানবে, কনফেডারেশন কাপে ভালো খেলেছিল। এবার সেই ট্যাক্সি ড্রাইভারটা ক্রমাগত আমার ব্রাজিলে বলছে যে ফ্রেড ওয়ার্ল্ড কাপে খেলতে পারছে না ভালো, 2014-তে। বললো ফ্রেডকে আমি দেখে নেবো। তখন আমি একটা সময় পরে বললাম যে তুমি কি দেখে নেবে বলো তো, তুমি তো ট্যাক্সি চালাও, তুমি মাঠে যাবে, মাঠে গিয়ে তুমি ফ্রেডের এগেন্সে চিৎকার করবে, এত লোক মারাকানা স্টেডিয়ামে, তোমার চিৎকার ফ্রেডের কাছে পৌঁছবে? বলো ইউ আর রং। আই রাইট এ উইকলি কলম, আমার 3 লাখ ফলোয়ার্স আছে, ওইখানে ফ্রেডকে ঘাস্তা করে দেবো। আমি তখন অবাক হয়ে ভাবলাম যে পৃথিবীটা কত বদলে গেছে, যে এই লোকটা 3 লাখ ফলোয়ার, একটা ট্যাক্সি চালায় একটা ছেলে, ব্রাজিলের সব কাগজের কি 3 লাখ সার্কুলেশন আছে? তার মানে ফ্রেডকে গালাগাল খাওয়ার জন্য ব্রাজিলের দৈনিকের জন্য অপেক্ষা করতে হচ্ছে না, যে কোনো লোক যার একটা ফলোয়িং আছে সোশ্যাল মিডিয়ায়, সেই গালাগাল দিতে পারে। তো সোশ্যাল মিডিয়া এসে যেভাবে টি-20 ক্রিকেটকে বদলে দিয়েছে, সোশ্যাল মিডিয়া এসে এত সিটিজেন জার্নালিস্ট নিয়ে এসছে, যে আগে যে লোকটা তোমার মাধ্যমে খবর পেত, এখন তো সে নিজেই খবর দিতে পারছে। অর্থাৎ তোমার স্কিলটা তাহলে এত উন্নত করতে হবে যে তুমি সিটিজেন জার্নালিস্টদের টপকে তোমার খবরটা মানুষের কাছে পৌঁছবে, মানুষ সেটা গ্রহণ করবে। তার মানে তোমাকে রিভার্স স্কুপ খেলতে হবে, হেলিকপ্টার শট বার করতে হবে, ইনসাইড আউট খেলতে হবে, এমন শট বের করতে হবে যেগুলো আগে তুমি খেলোইনি, যেগুলো প্রয়োজন হয়নি বা পূর্ববর্তী প্রজন্মের প্রয়োজন হয়নি। তোমার মনোপলিস্টিক কারবার গন, তুমি আর সিএসসি নও। তোমার এই সার সত্যটা বুঝে জার্নালিজমটা চালাতে হবে। তাহলে তোমাকে ততটাই ভালো হতে হবে বা অরিজিনাল হতে হবে, যে লোকে যাতে তোমার অরিজিনালিটিটার স্বাদ পাওয়ার জন্য তোমাকে দেখে বা তোমার লেখা পড়ে। তুমি তো অনেককে গ্রুম করেছো, কাকে নিয়ে তোমার সত্যি মনে হয় যে একে, এই ছেলে বা মেয়েটি কে আমি ঠিকঠাক গ্রুম করতে পেরেছি, বা সিঙ্গেল আউট করতে চাও না? না, আমার আমি গুম করেছি বলবো না। দেখো, দিনের শেষে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে সেই লোকটার ইচ্ছেটা কতটা আছে। বিকজ তুমি একটা লোককে গুম করার চেষ্টা করতে পারো, তার যদি নিজের ইচ্ছে না থাকে, তাহলে তুমি একটা লেভেলের পর তাকে গ্রুম করতে পারবে না। অনেকে আমার সঙ্গে যারা কাজ করেছে, অনেকেই এখন বিভিন্ন কাগজে, টেলিভিশন চ্যানেলে খুব ভালো কাজ করছে। আনন্দবাজারে এখনকার স্পোর্টস এডিটর সুমিত ঘোষ, ও ওকে আমি আনন্দবাজারে এনেছিলাম, হি ইজ ডুইং ভেরি ওয়েল। ইন্দ্রনীল রায় এখনো তো টেলিভিশন মানে পিআর এর কাজ করছে, হি ওয়াজ ভেরি গুড। শ্রবন্তী বন্দ্যোপাধ্যায়, আমি অনেকের কথা বলতে পারি। শ্যামশ্রী সাহা আজকালে ছিল, এখন প্রতিদিনে ছিল, এখন আজকালে গেছে। আমার আমার ভাল লাগে যেটা, সেটা হচ্ছে যে কোচকে সেটা সবসময় ইম্পর্টেন্ট। কোচ হয়তো একটা ডিরেকশন দিল, সেই লোকটা কত তীব্রভাবে গোলের দিকে দৌড়চ্ছে, দিনের শেষে সেটাও তফাৎ হয়। মাথাতে একটা তফাৎ নিশ্চয়ই হয়, কিন্তু ইভেনচুয়ালি জার্নালিজমটা খুব বোরিং একটা কাজ, রোজকার মতো। মানে রোজ সকালে পাম্প চালানো যেরকম, জার্নালিজম হচ্ছে সেরকম। পাম্প চালানো একটা বোরিং কাজ, রোজ সকালে উঠে যে পাম্প চালায় সে বলবে, যেটা রুটিন কাজ কিন্তু এত গুরুত্বপূর্ণ কাজ, ওই পাম্পটা না চালালে বাড়িটা চলবে না। সো বেসিক্যালি তোমায়, তুমি কতটা তীব্রভাবে গোলের দিকে বিরামহীনভাবে ছুটছো এবং ফেরত আসছো, সেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। গৌতম সরকার কলকাতা ফুটবল থেকে প্রকৃষ্ট উদাহরণ, যার হয়তো সেইভাবে বল স্কিল সেরকম ছিল না, কিন্তু বিরামহীন টেনে। জার্নালিজমের শুধু ট্যালেন্টটা ইম্পর্টেন্ট না, জার্নালিজমে ইম্পর্টেন্ট হচ্ছে পার্সিভিয়ারেন্স, কার অধ্যবসায় কত বেশি। ট্যালেন্টটা নিশ্চয়ই দরকার হয়, কিন্তু অধ্যবসায় এবং মনের জোর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, মনের জোর। তার কারণ হচ্ছে এখানে কোনো স্কোর বোর্ড নেই। তোমাদের দেখো, তোমাদের একটা ব্যাপারে আমি ঈর্ষা করি, তুমি একটা ছবি হিট যদি করিয়ে দাও, তখন লোকে আর এটা নিয়ে কোনো কথাই বলবে না, রাহুল ভালো করেছে, এই খারাপ করেছে। রাহুল একটা ছবিতে দুরন্ত অভিনয় করেছে, ছবিটা চলেনি, লোকে বলবে ও কিছু হয়নি। আমাদের সেরকম কোনো স্কোর বোর্ড নেই।
তুমি টেলিভিশন বাদ দিচ্ছি, টেলিভিশনে যারা নির্দিষ্ট প্রোগ্রাম করে তাদের হয়তো টিআরপি আছে, তার বাইরে যে কোনো কেউ দাঁড়িয়ে বলতে পারে এই লেখাটা কিচ্ছু হয়নি হুম। বা এ উপস্থাপকই নয়। হুম। সেগুলোর এগেনস্টে আমাদের কোনো প্রিকশন নেই, কোনো জায়গা নেই যেটা থেকে আমি প্রমাণ করতে পারি। আর যে ফুটবল খেলে সে লিগ জিতলে, শিল্ড জিতলে, সে তার একটা ট্রফি আছে। তোমাদের সপ্তাহের পর সপ্তাহ ছবি চলা আছে, আমাদের পেছনে কিছু নেই। সেটা যেহেতু নেই, সেটা তোমাকে ততটাই টাফ হতে হয় এই জিনিসটাকে হ্যান্ডেল করার জন্য। বিকজ পেছনে যদি দেওয়াল না থাকে, তুমি সর্বক্ষণ ছুটে চলেছো পেছনে, কিন্তু তোমার কোনো দেওয়াল নেই, তোমাকে যে কোনো সময় লোকে গুলি করতে পারে। ইউ হ্যাভ টু বি রিয়েলি মেন্টালি ভেরি ভেরি টাফ যে এই ওয়ার্ল্ডটা পেরোনোর জন্য। এবার আমরা শেষ দিকে চলে এসেছি সাক্ষাৎকারে। তো আমার মনে হয় এত বেশি বকেছি আমি, না, এতক্ষণে উঠে গেছে অনেকে তোমার দর্শক। না, কেউ উঠবে না, কেউ উঠবে না, যাদের শৈশব জড়িয়ে আছে তারা কেউ উঠবে না। আহ, এইটা একেবারেই চারদিকের প্রশ্ন, এটা আমার একার নয়। 2011-র ওয়াংখেড়েটা একটু আমাদের বলো, কি হয়েছিল? 2011 ওয়াংখেড়েতে সেহবাগ আউট হয়ে, সচিন আউট হয়ে যাওয়ার পর আমি লেখা এবং ম্যাচ দেখা কিছুক্ষণের জন্য বন্ধ করে দিয়েছিলাম। হুম। বিকজ আমাদের কি হয়, যখন রাত্রিরে খেলা হয় তোমায় কিছুটা লেখা আগে ভেবে রাখতে হয়। বিকজ রাত্রিরে আদারওয়াইজ তুমি তো ধরাতেই পারবে না লেখাটা। তুমি যদি ইন্ডিয়া ম্যাচ শেষ হওয়ার পর তুমি যদি লিখতে বসো, লেখাটাই ধরবে না। সো তোমাকে ম্যাচটা আগে একটা লিখে রাখতে হয়, একটা কাঠামো লিখে রাখতে হয়, তারপরে সংখ্যাগুলো ভেতরে বসাতে হয়। তো যখন সচিন ওইরকম ফর্মে, আমার মনে ছিল ইন্ডিয়া জিতবে। তো প্রথমে একটা কাঠামো ছিল, সচিন দুটো বাউন্ডারিও বোধহয় মারলো। তারপরে যখন আউট হয়ে গেল, আমার ঠিক ভিভ রিচার্ডস যখন মারছিল 83-র বিয়েতে, টিভি বন্ধ করে বাইরে বেড়াতে চলে গেছিলাম। ভিভ রিচার্ডস আউটটা দেখিনি, ওই আফসোসটা আজও যাবে না, ভিভ রিচার্ডস আউটটা লাইভ দেখিনি, কারণ বন্ধ করে দিয়েছিলাম টিভি। ঠিক তেমনি সচিন আউট হওয়ার পর সেহবাগ প্রথমে, সচিন তারপরে, এই খেলা দেখে কি হবে, শেষ হয়ে গেল ইন্ডিয়া। আবার একটা, আমি তখন ভাবছি আবার একটা 2003 এলো। আমার জীবনে তাহলে আর কোনো বিশ্বকাপ জেতাটা আমার জীবনে আর আসবে না, 2003 আবার একটা দেখবো। ওটা বেশি বড় স্বপ্নভঙ্গ ছিল, এটা একটা স্বপ্নভঙ্গ। এই ভাবতে ভাবতে পিস বক্সে ঘুরছিলাম। তারপরে আমায় কে একটা বললো যে আরে দেখো না, আচ্ছা খেল রে এলো, মানে গম্ভীর আর কোহলি। না না, কি হবে, কারণ আমাদের তখন সচিন সেহবাগ এরা ওয়ার্ল্ড কাপে এত ভালো খেলছেন যে অন্য কেউ গম্ভীর বা কোহলি যে জেতাতে পারে এটা ধারণার বাইরে ছিল। ইনফ্যাক্ট সাউথ আফ্রিকার কাছে হেরে যাওয়ার পর আমি ইন্ডিয়ান টিমের একজন প্লেয়ারের ঘরে গেছিলাম, আমি নামটা বলছি না, খুব সিনিয়র প্লেয়ার এবং ভেরি এক্সপিরিয়েন্স প্লেয়ার। সে আমায় বলেছিল যে টিমটা বলেছিল হওয়া উচিত তাতে গম্ভীরকে বাদ দেওয়া ছিল সেই টিমটায়। সো সেই লোকটা জিতিয়ে দিচ্ছে। সেমিফাইনালেও গম্ভীর অবশ্য ভালো খেলেছিলেন, কিন্তু আমি বলছি সেমিফাইনাল আগে নাগপুরে ওই ম্যাচটা হারার পরে। তো সেই জন্য এই তথাকথিত গ্ল্যামার বয় নন, আমাদের একটা দোষ অবভিয়াসলি মিডিয়াতে হয় যে আমরা যে গ্ল্যামার বয়দের প্রজেকশন করি, তার আড়ালে যারা থাকে অনেক সময় তাদের কথা আমরা ভুলে যাই। এবং কেন ভুলে যাই, একটা বড় কারণ, তুমি যখন গ্ল্যামার বয়দের প্রজেকশন করছো, তুমি যখন একটা বিরাটের কথা লিখছো, কোহলির কথা লিখছো, তুমি যে রিয়াকশনটা পাচ্ছ, ওই রিয়াকশনটা তোমার উদ্বুদ্ধ করছে আবার ওদের নিয়ে লিখতে। কিন্তু তুমি যে মুহূর্তে একজন রংহীন গন্ধহীন কাউকে নিয়ে লিখবে, অনেক সময় তুমি সেই রিয়াকশনটা পাবে না। তখন তোমার মনে হবে আরে আমার তো সেফার সেফার হচ্ছে বিরাট বা রোহিতকে নিয়ে লেখা। এখানেও অনেকটা তাই ছিল, গম্ভীরকে আমরা তার আগে সেরকম হিসেবের মধ্যে রাখিনি। এবং ফাইনালি যাই হোক, তারপরে তো হিস্ট্রি। তারপরে যেটা হলো, আমার এখনো শুধু একটা দৃশ্য মনে পড়লে খারাপ লাগে, যে যখন আতশবাজি উঠছিল তখন সৌরভ এরম দাঁড়িয়ে, একটা ছবি আছে যে সৌরভ দাঁড়িয়ে ওই ফায়ার বক্সটা দেখছেন। সেদিন ড্রেসিং রুমে কারো সৌরভকে ডাকা উচিত ছিল যে আপনি টিমটাকে ফাইনাল অব্দি নিয়ে গিয়েছিলেন, আপনারই সারথি সব। সারথি সব, আপনিও এই জয়ের ভাগিদার। কিন্তু সৌরভকে ডাকেনি। সৌরভ ওই একা দেখতে দেখতে মাঠের মধ্যে দিয়ে হেঁটে বাইরে চলে যান। রাহুল দ্রাবিড় তার আগের ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন, তাকেও কেউ ফোন করেনি। আমি রাহুলকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার খারাপ লাগেনি, হিংসে হয়নি দেখে যে ওরকম ফায়ার বক্স আপনাকে কেউ বললো না, আপনার কথা বললো না? রাহুল বলেছিলেন না, আমি তখন ওরা দেখছিলাম, দেখে মনে হলো এরা তো আমারই সব সতীর্থ, ওরা জিতেছে, খুব ভালো হলো। আমি নিজেকে বললাম রাহুল তোমার হাতে তো ওটা নেই, তোমার হাতে আছে তাড়াতাড়ি শুয়ে পড়ে কালকে 8টার মধ্যে নেটে চলে যাও। আমি চলে গেলাম, বললাম হ্যাঁ, তারপরে ইংল্যান্ডে 3টে সেঞ্চুরিও হয়ে গেল। বললাম সেটা তো। সো স্পোর্টসের একটা ফান্ডামেন্টাল একটা শিক্ষা আছে, লাইফ লেসন আছে, সেটা যে কিপ অন ওয়ার্কিং, মানে কিপ অন ওয়ার্কিং হার্ড। তুমি কখনো জিতবে কখনো হারবে, কিন্তু কোনো কিছুই চূড়ান্ত নয়। আমার মনে হয় এটাই হয়তো পসিবলি
স্পোর্টস টিচেস, আর একটা জার্নালিস্টদের এই শিক্ষাটা থাকা খুব দরকার। কারণ সাংবাদিকদের দৈনিক চ্যানেল বা কাগজে যারা কাজ করে তাদের প্রতিদিন লড়াই লড়তে হয়, প্রতিদিন। এবং এটা আমার কাছে মনে হয় খুব রুক্ষ, খুব যন্ত্রণাদায়ক। আমি আশা করবো আর 5 বছর বাদে আমার এটা লড়তে হবে না, আমি এটা থেকে বেরিয়ে যাবো। কারণ এই প্রতিদিন উঠে ভাবা যে আজকে অমুক চ্যানেল এটা করে দিল, এইখানে এফএম এটা দেখিয়ে দিল, ওটিটিটা দেখিয়ে দিয়েছে, আমি পারলাম না। এই রোজ যে স্কোরবোর্ডটা নিজের সঙ্গে দেখা, বা তুমি মোবাইল খুলে দেখছো যে অমুক এটা করে দিয়েছে, এটা ইজ নট ইজি টু লিভ উইথ। এটা একটা স্ত্রীর সঙ্গে থাকার মতো, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তুমি কনস্ট্যান্টলি সহবাস করছো, যে যে প্রতিনিয়ত তোমাকে জ্বালাচ্ছে, কখনো আনন্দ দিচ্ছে, কখনো মাটিতে ফেলছে। সো এই লাইফটা ইজ নট ইজি। তুমি যদি অন্তত তোমার অনুভূতি নেই, তুমি বুঝলে না, সেটা একটা জিনিস। আর তোমার যদি অনুভূতি থাকে, এটার সঙ্গে কনস্ট্যান্টলি ফাইট করা ইজ নট ইজি অ্যাট অল। সেই জন্য বারবার করে বলছি যে যারা হয়তো শো দেখছো, ইউ মে বি ভেরি ট্যালেন্টেড, পাড়ার ছেলেরা হয়তো বলছে তুমি দারুণ লেখো, কিন্তু যদি মেন্টালি খুব টাফ না হও, তাহলে সাংবাদিকতা এসো না, লেখালেখিতে থাকো। এই তো ছিল আমাদের আড্ডা। এমন কিছু আড্ডা থাকে যা দৃষ্টিভঙ্গি বদলে দেয়, জীবনকে দেখার ধরনটা বদলে দেয়। আমার মনে হলো গৌতম ভট্টাচার্যের সঙ্গে আড্ডা, সেই আড্ডায় আমাদের সেটা অনেকটা হলো যে একটা মানুষ নিজেকে প্রত্যেকটা স্টেজে আবিষ্কার করে চলেছেন, সাংবাদিকতার ধরন বদলে এবং সব কিছুতে নিজেকে আবিষ্কার করে চলেছেন। তার আবিষ্কারের নতুনতম চেহারা, দুঃসাহসের ইজারা। এবং সত্যি বলতে বাঙালি সাংবাদিকদের মধ্যে দুঃসাহসের একটা ইজারা তো গৌতমদা নিয়েই রেখেছেন। তো সেই Thank you. গৌতম স্যার আমাদের মধ্যে ছিলেন। সহজ কথা, এরকম আরো অনেক ইন্টারভিউ দেখতে পারবেন। আর আমার এই গেঞ্জি বানিয়ে দিয়েছে বংমেড, তাদের বিজ্ঞাপন আছে নিচে, ওদের থেকে গেঞ্জি কিনে নিন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। সহজ কথা। দার্জিলিং এ জঙ্গল না পাহাড়? দার্জিলিং এ কি হবে? দার্জিলিং, দীঘা, পুরী, জঙ্গল। ও আচ্ছা, জঙ্গল আছে। মানে বাঙালি লিস্ট করে রেখেছে। না, তো এই রইল আমাদের আজকের এপিসোড। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন তাড়াতাড়ি প্লিজ। অনেক ধন্যবাদ আপনাদের আমার কথা এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য। রাহুলের সঙ্গে বসাটা সবসময় খুব ভালো অভিজ্ঞতা। লাস্ট যে ইন্টারভিউটা হয়েছিল সেটা আমি করেছিলাম ওকে বিবেকানন্দ পার্কে একটা রোলারের পাশে বসে। সম্বরণদা ছিল। এর পরের বার আমি শিওর আবার আমি ওইখানটায় থাকবো, ওইখানটায়। থ্যাংক ইউ।